স্ট্রাকচারটাকে সাজাইতে পারি এবং ভালো একটা ব্যান্ড স্কোর তোলার জন্য 7+ স্কোর তোলার জন্য আমি বলেছিলাম যে আপনাদেরকে এই যে স্ট্রাকচারটা দেখতেছেন এই স্ট্রাকচারটা মেনটেন করার আমরা চেষ্টা করব। ঠিক আছে, আমাদের যে ফরম্যাটটা আমরা দাঁড় করানোর চেষ্টা করব, যে লেখাটা আমরা লিখবো এই লেখাটা জাস্ট যেই ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটে আমরা লিখবো। সেটাকে যদি আমি জাস্ট একটু সামারি করি তাহলে তাহলে আপনাদের মনে থাকার কথা যে আমি বলেছিলাম যে আমরা যে ইন্ট্রোডাকশনটা লিখবো আনুমানিক 5 থেকে 6 লাইনের মধ্যে লিখবো, মনে আছে? তো এই 5 থেকে 6 লাইনের মধ্যে আমরা কোয়েশ্চেন প্যারাফ্রেজিং লিখবো আনুমানিক 1.5 লাইনের মধ্যে। ঠিক আছে, আর থিসিস স্টেটমেন্ট লিখবো 2.5 লাইনের মধ্যে। আচ্ছা, এখানে 15 বা 25 মনে হতে পারে আপনাদেরকে, কিন্তু এটা আপনারা 1.5 বা 2.5 লাইন মনে রাখবেন। আর ক্লারিফাই ইউর সাইড 1 লাইনে লিখবো। ওকে, এখন আসেন আজকের ক্লাসে মূলত আমরা যেটা শিখবো সেটা হলো একটা ব্যান্ড 8 লেভেলের ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় টাস্ক 2 তে। এই জিনিসটা পুরো ক্লাসে আমরা আজকে শিখবো। তাহলে একটা ইন্ট্রোডাকশন শিখতে গেলে আমাদেরকে শিখতে হবে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং কিভাবে লিখতে হয়, থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, ক্লারিফাই ইওর সাইট কিভাবে লিখতে হয়। এই 4-3টা জিনিসকে আমরা ভেঙে ভেঙে স্প্লিট করে করে শিখবো আজকের ক্লাসে। সো ইন্ট্রোডাকশন শিখতে গেলে প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হলো কোয়েশ্চেন প্যারাফ্রেজিং। তাহলে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং জিনিসটা কি দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করব কোয়েশ্চেন প্যারাফ্রেজিং কি, কিভাবে লিখতে হয়। তাহলে আমরা আগে একটু সংজ্ঞাটা পড়ি। তো এখানে দেখেন স্পষ্ট করে আমি লিখছি যে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং জিনিসটা কি। এটা হলো ইনভলভ রিফ্রেজিং এ কোয়েশ্চেন। এখনো জয়েন করতেছে, 4:42 বাজতেছে। আচ্ছা, আপনাদেরকে আমি যে টাইম দিয়ে রাখি 8:30, আপনারা চেষ্টা করবেন এই সময়ের মধ্যে জয়েন করার। এই ক্লাসের মধ্যে যখন আপনারা এই বারবার জয়েন করতে থাকেন আর আমি অ্যাকসেপ্ট করতে থাকি, কনসেন্ট্রেশন থাকে না, বুঝছেন? আচ্ছা, তাহলে কোশ্চেন প্যারাফ্রেজ করা এর মানে হলো আমি যে প্রশ্নটাকে পেলাম সেটাকে রিফ্রেজিং করব। রিফ্রেজিং করা মানে যেই কথাটা থাকবে সেই কথাটাকে আরেকবার অন্য একটা ভাষায় বলা, অন্য একটা বক্তব্যে বলা, এটাকে বলে রিফ্রেজিং করা। মানে যেই ফ্রেজটা ছিল, যেই সেন্টেন্সটা ছিল ওইটাকে আবার সেন্টেন্সিং করব, আবার একটু অন্য ভাষায় ঘুরায় বলবো। কিভাবে? এই যে এ কোয়েশ্চেন ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস, সরাসরি যে ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডে না করে আমরা হয়তো সিনোনিম দ্বারা করতে পারি, ডিফারেন্ট ওয়ার্ড দ্বারা করতে পারি, অথবা ডিফারেন্ট স্ট্রাকচার দ্বারা করতে পারি। কিরকম? ফর এক্সাম্পল, একটা প্রশ্ন দেখা গেল আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিল, আপনি হয়তো ইনডিফিনিটে না লিখে সেটাকে হয়তো কন্টিনিউয়াস টেন্সে লিখলেন বা প্যাসিভ ভয়েসে লিখলেন, বা ধরেন আপনি ইনভার্সনে লিখলেন। এই যে স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিলাম, এটাই বলতেছে যে ডিফারেন্ট স্ট্রাকচার। হোয়াইল প্রিজার্ভিং দা অরিজিনাল ইন্টেন্ট, এর মানে হলো আপনাকে যেই প্রশ্নটা দেওয়া হয়েছে প্রশ্নের যে মূল মোদ্দা কথা, প্রশ্নের যে মূল বক্তব্য, প্রশ্নের যে সামারি, আপনাকে সামারিটা যেন অখণ্ডিত থাকে, যে প্রিজার্ভ করা থাকে। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, অখণ্ডিত মূল বক্তব্যটা যেন কোনোভাবে ভেঙে না যায়, বা মূল বক্তব্যটা যেন কনফ্লিক্টিং না হয়, বা বক্তব্যটা যেন ইররিলিভেন্ট না হয়, এটার চেষ্টা করা। এটাকে বলতেছে অরিজিনাল ইন্টেন্ট, যেটা সেটাকে প্রিজার্ভ করতে হবে। এটা আরো কিভাবে করা যায়? দিস ক্যান বি অ্যাচিভড বাই অল্টারিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার while which should employ different grammatical forms to avoid direct repetition. খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে সরাসরি ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স তুলে দেওয়া যাবে না। এই যে অ্যাভয়েড ডিরেক্ট রিপিটেশন, হুবহু দেওয়া যাবে না। বরং আমরা যদি সেন্টেন্সটাকে অল্টারিংও করি, চেঞ্জও যদি একটু করে দিই স্ট্রাকচারটাকে, সেটাও করতে পারবেন। এভাবে করে মূলত কোয়েশ্চেন প্যারাফ্রেজিং করা হয়। এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আসলে কোয়েশ্চেন প্যারাফ্রেজ করতে হয়। সো এখান থেকে আমি সহজ যে ভাষাটা শিখলাম, ভাষাটা হলো প্রশ্ন আমাকে যেটা দেওয়া থাকবে হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড না লিখে আমি একটু জিনিসগুলোকে একটু চেঞ্জ করে দিব, বাট মূল যে বক্তব্য, মূল যে প্রশ্নটা যেন ঠিকঠাক থাকে। এই কথাটুকুন সবাই বুঝতে পারছেন প্যারাফ্রেজিং কাকে বলে? লাইক দিন, লাইক দিন, চুপচাপ বসে থাকেন না। আচ্ছা, এখন দেখেন, মনে করেন হয়েছে, মনে করেন আমাকে একটা প্রশ্ন দিল, এটাকে আমরা কোয়েশ্চেন না বলে বলতেছি প্রম্পট। যেমন ধরেন আমরা চ্যাট জিটিপি বা জেমিনিতে যখন ইউজ করি তখন আমাদেরকে কি প্রম্পট দিতে হয়, মানে প্রশ্ন দিতে হয়, মানে আমি কি চাচ্ছি সেটা দিতে হয়। সেখানে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটাতে বলতেছে
যে স্কুলগুলানের উচিত ফোকাস দেওয়া কোথায়, মোর অন প্র্যাকটিক্যাল স্কিলে, কার চেয়ে দেন একাডেমিক নলেজের চেয়ে। তার মানে প্রশ্নটা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে এখানে প্রশ্নটাতে বলতেছে যে স্কুলগুলোনের দুইটা দুইটা দিক, একটা হলো প্র্যাকটিক্যাল স্কিলের দিক আর একটা হলো একাডেমিক স্কিলের দিক, কোন দিকে বেশি ফোকাস দেওয়া উচিত, এটা হলো প্রশ্ন। বলতেছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এর মানে হলো আমি যদি এই স্টেটমেন্টের সাথে এগ্রি করি, এর মানে আমি বলতেছি আসলে স্কুলগুলোনের প্র্যাকটিক্যাল স্কিলকে বেশি গুরুত্ব আরোপ করা উচিত। আর যদি আমি ডিসএগ্রি করি, এর মানে হলো আমি বলতেছি না, প্র্যাকটিক্যাল স্কিলের চেয়েও একাডেমিক নলেজটা বেশি গুরুত্বপূর্ণ, সিজিপিএ বাড়াও, এটাই বেশি গুরুত্বপূর্ণ। হাতে কলমে কি কাজ পারলা কি পারলা না, কম্পিউটার চালাতে পারো কি পারো না, কম্পিউটার চালানোর ভয়ে তুমি পেপার বেস দিচ্ছ কি দিচ্ছ না 24/31 তারিখে, এটা আসলে ইম্পর্টেন্ট না, তুমি খালি সিজিপিএ বাড়াও, এটাই ইম্পর্টেন্ট। সো আপনি আসলে কোন পক্ষে যাবেন, ইটস আপ টু ইউ। এখন দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা শুনেন, সেটা হলো আপনি প্র্যাকটিক্যাল স্কিলের পক্ষে গিয়ে কথা বলেন নাকি একাডেমিক নলেজের গিয়ে পক্ষে গিয়ে কথা বলেন, এটাতে এক্সামিনারের কিচ্ছু যায় আসে না। এক্সামিনার কখনো দেখবে না আসলে তো উচিত ছিল আপনার প্র্যাকটিক্যাল স্কিলের পক্ষে কথা বলা, কারণ আপনি হাতে কলমে কাজ না চাইলে তো আসলে আপনি অথর্বর মতন থাকবেন, আসলে আপনার দিয়ে তো তেমন কিছু কাজ হবে না। কিন্তু এই উচিত অনুচিত দিয়ে এক্সামিনার চিন্তা করবে না, এক্সামিনার চিন্তা করবে একজন স্টুডেন্ট যদি ডিসএগ্রি করে, সে যদি বলে যে প্র্যাকটিক্যাল স্কিলের চেয়েও একাডেমিক নলেজটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কি ধরনের আর্গুমেন্ট, কি ধরনের লজিক সে ডেভেলপ করতে পারতেছে এবং সেগুলো কতটা রেলিভেন্ট এবং সেই পয়েন্টগুলো কতটা প্র্যাকটিক্যাল স্কিলকে হারানোর ক্ষমতা রাখে, আসলে প্রতীয়মান হয়, প্রমাণ করতে পারতেছে যে আসলে একাডেমিক নলেজ ছাড়া কিচ্ছু করার নাই, একাডেমিক নলেজই অবিচ্ছেদ্য একটা অংশ, অবশ্যই লাগবে এটা। সো মোদ্দা কথা হলো আপনি এগ্রি যাবেন না ডিসএগ্রি যাবেন, আপ টু ইউ, বাট আপনার পয়েন্ট গুলো জোরালো হইতে হবে, স্ট্রঙ্গার হইতে হবে, ঠিক আছে? এখন দেখেন আমরা এখন শিখতেছি হলো কোয়েশ্চেন প্যারাফ্রেজিং, মানে প্রশ্নটা যেটা পড়লাম এই প্রশ্নটা হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড না লিখে আমাকে দুই ভাবে চেঞ্জ করা যেতে পারে, একটা হলো সেন্টেন্স স্ট্রাকচার করে অথবা ওয়ার্ড গুলোকে আমরা চেঞ্জ করে ডিফারেন্ট ওয়ার্ড দ্বারা। তাহলে আমরা এখন প্যারাফ্রেজিং এর প্রথম যে জিনিসটা শিখবো, আচ্ছা তার আগে একটা জিনিস বলে নেই, আপনারা আমার আইডিয়া জেনারেশনের যে ক্লাসটা দেখছেন ওখানে দেখবেন যে আমরা প্রথমে আগে প্রশ্নটা পড়ি, পড়ার পরে প্রশ্নের কিওয়ার্ড গুলোকে দাগায় ফেলি, মানে এই প্রশ্নটার মধ্যে মূল বক্তব্যকে ধারণ করতেছে কারা কারা, কোন ওয়ার্ড গুলো মূল বক্তব্যটাকে ধারণ করতেছে। তাহলে এখানে আমি দেখে এই যে হলুদ কালারে যেগুলো দিয়ে রাখছি, বোঝা যেতেছে যে এখানে স্কুল গুলান ফোকাস করতে হবে কোথায়, প্র্যাকটিক্যাল স্কিলে নাকি একাডেমিক নলেজে। তার মানে এখানে কিওয়ার্ড হলো চারটা, স্কুল, ফোকাস, এই যে পিএস আর এই যে একে, একাডেমিক নলেজ। এখন দেখেন প্রশ্নগুলোকে তো অলরেডি দাগায় ফেললাম, দাগানোর পরে আপনারা আর একটা কাজ করবেন যদি সম্ভব হয়, এই যে চারটা কিওয়ার্ড দাগাইছেন বা 5টা বা 6টা কিওয়ার্ড যেটা যেটা আপনারা দাগাবেন, এই কিওয়ার্ড গুলোনের ন্যূনতম কতগুলো সিনোনিম আপনার দখলে আছে, কতগুলো সিনোনিম আপনি জানেন, চেষ্টা করা আপনি ওই যে রাপ খাতা যে একটা দিবে, একটা রাপের যে একটা পেজ দিবে, ওই পেজের মধ্যে এই ওয়ার্ড গুলোনের সিনোনিম লিখে ফেলা। কথাটা বুঝছেন? আপনারা সংক্ষেপে লিখবেন যে এরকম এফও মানে ফোকাস, লিখে এরকম লিখবেন, লিখে আর ফোকাসের আর কি কি সিনোনিম জানেন এখানে লিখে দিবেন। প্র্যাকটিক্যাল স্কিল লিখবেন যে পিএস, বড় করে লেখা দরকার নেই, এত টাইম তো আপনার নাই। পিএস মানে প্র্যাকটিক্যাল স্কিল, প্র্যাকটিক্যাল স্কিলের আর কি কি সিনোনিম হতে পারে, এ কে মানে একাডেমিক নলেজ, এর আর কি কি সিনোনিম হতে পারে লিখে ফেলবেন, জয়টা পারবেন তয়টা লিখে ফেলবেন। যত বেশি সিনোনিম দিতে পারবেন, যত বেশি ভেরিয়েশন দিতে পারবেন, তত বেশি আপনার ব্যান্ড স্কোরটা বাড়বে। এখন দেখেন কথা বুঝতেছেন আমার? আমরা এখন প্যারাফ্রেজিং এর প্রথম যে স্কিলটা শিখবো, এই স্কিলের নাম হলো ডিফারেন্ট ওয়ার্ড চয়েস। মানে আমরা প্যারাফ্রেজিংটা করব হুবহু ওয়ার্ড না ব্যবহার করে, এর কি কি সিনোনিম আমরা জানি ওই সিনোনিম গুলো ব্যবহার করে, এটাকে বলতেছে ডিফারেন্ট ওয়ার্ড চয়েস। সিনোনিম ব্যবহার করে এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করব, মূল বক্তব্য ঠিক থাকবে বাট জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলবো। তাহলে দেখেন আমি কি করলাম, স্কুলস না বলে আমি বললাম একাডেমিক ইনস্টিটিউশনস, যে জায়গাতে এই যে একাডেমিক শিখায়, হ্যাঁ শিক্ষামূলক জিনিস শিখায়, তার মানে কি এটাই হলো স্কুলস। এরপরে শুটকে আমরা চেঞ্জ করি নাই, এরপরে দেখেন ফোকাস না লিখে আমি এখানে ফোকাসের সিনোনিম লিখছি যে প্রায়োরিটাইজ বা এমফাসাইজ। এমফাসাইজ মানে কোনো কিছুর উপরে জোর দেওয়া, আর প্রায়োরিটি দেওয়া মানে তো বুঝেন,
তার মানে কি ফোকাস না লিখে ফোকাসের সিনোনিম লিখে ফেললাম, প্রায়োরিটাইজ, এমফাসাইজ, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। গেল। এরপরে দেখেন মোর অন, এটাকে আমি তেমন একটা চেঞ্জ করি নাই, বলতেছে প্র্যাকটিক্যাল স্কিলস। তাহলে প্র্যাকটিক্যাল স্কিল মানে কি? হাতে কলমে শিক্ষা। এটা না লিখে আমি লিখলাম এই যে দেখেন ভোকেশনাল ট্রেনিং, মানে এই যে হাতে কলমে শিক্ষা। এখানে লেখা আছে দেন, দেন মানে কি? এর চেয়ে। তাহলে দেন না লিখে আমরা লিখলাম ওভার, এর চেয়ে। অথবা ইনস্টিডও লিখতে পারতেন, ইনস্টিড অফ, এর পরিবর্তে। কার পরিবর্তে? একাডেমিক নলেজের। তাহলে একাডেমিক নলেজ না লিখে আমরা লিখলাম থিওরিটিক্যাল স্টাডিজ। থিওরিটিক্যাল মানে কি? থিওরি টাইপের পড়াশোনা, বই টাইপের পড়াশোনা। সো এই যে দেখেন, তাহলে আমরা কি করলাম, এখানে 4টা কিওয়ার্ড দাগাইলাম, 4টা কিওয়ার্ডের সিনোনিম গুলো জাস্ট চেঞ্জ করে ফেললাম, আর প্রশ্নের ভিতরে যা ছিল তাই লিখে ফেললাম। এই যে প্রক্রিয়া, এটাকেই বলে হলো কোয়েশ্চেন প্যারাফ্রেজিং। কি ইউজ করে? ডিফারেন্ট ওয়ার্ড চয়েস, সিনোনিম দ্বারা। বুঝতে পারছেন সবাই? এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, ভাইয়া আপনি যে 4টা কিওয়ার্ড ধরলেন, 4টাই সিনোনিম এখানে লিখলেন, আমি যদি ভাইয়া 4টা সিনোনিম না পারি তাহলে আমি কি করবো ভাইয়া? তাহলে আপনি যেটা করবেন খুবই স্বাভাবিক, আপনার পক্ষে 4টা সিনোনিম পারা সম্ভবও না, আমি ইনস্ট্রাক্টর, আমার পক্ষেও সম্ভব না। একটা মানুষ তার সবকিছু সবসময় মাথা ঠিকও থাকে না, আর সবকিছু জানাও সম্ভব না। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো, যে যে ওয়ার্ড গুলো আপনি পারতেছেন সেই ওয়ার্ড গুলো জাস্ট চেঞ্জ করবেন। ফর এক্সাম্পল, ধরেন স্কুলস এর সিনোনিম এডুকেশনাল ইনস্টিটিউশনস, এটা আপনি পারলেন না, তাহলে আপনি এখানে স্কুলই লিখবেন, স্কুলস শুড। ফোকাসটাকে চেঞ্জ করবেন, ধরেন এখানে প্রায়োরিটাইজ লিখলেন। এরপর আপনি প্র্যাকটিক্যাল স্কিলটাকে ভোকেশনাল ট্রেনিং পারলেন, কিন্তু একাডেমিক নলেজ না বলে থিওরিটিক্যাল স্টাডিজ আপনি পারলেন না, তাহলে আপনি একাডেমিক নলেজকে অক্ষত রেখে দিবেন, ওইভাবে লিখে দিবেন একাডেমিক নলেজ। বুঝতে পারছি কথা? এটা হলো সবচেয়ে জনসমাদৃত, মানে শিক্ষক সমাদৃত, ইনস্ট্রাক্টর সমাদৃত ওয়ে প্যারাফ্রেজিং করা, সিনোনিম গুলো চেঞ্জ করা। এটাতে যে কাজটা হবে সেটা হলো, আমরা রাইটিং মডিউলে যে 4টা ক্রাইটেরিয়াতে আমার ব্যান্ড স্কোরটা দেয়, এর মধ্যে একটা ক্রাইটেরিয়ার নাম হলো অ্যাডভান্স ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স। সো আমি এখানে যে ওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারলাম, তার মানে আমার লেক্সিক্যাল রিসোর্সটা ভালো, আমার ওয়ার্ড স্টক ভালো, এই জিনিসটার মেসেজ এক্সামিনারকে আমি দিলাম। গেল। এখন মনে করেন আপনি 4টা ওয়ার্ডের, আল্লাহ না করুক, একটা ওয়ার্ডেরও আপনি সিনোনিম পারতেছেন, মানে এত দুর্বল অবস্থা, কোনোভাবে পারতেছি না, মানে মাথায় আসতেছে না ভাইয়া। অলরেডি ভাইয়া লিসেনিং দিলাম, রিডিং দিলাম, দুইটাই পরীক্ষায় খারাপ হয়েছে। এখন আমার রাইটিং আর লিখতে মনও চাইতেছে না, পরীক্ষা আমাকে আবার দেওয়া লাগবে, এরকম একটা অবস্থা। এখন তো আমি কি করবো? তখন আপনি যে কাজটা করবেন সেটা হলো, এই যে আরেকটা বই আছে, এটার নাম হলো ইউজিং ডিফারেন্ট ভার্ব টেন্স। ডিফারেন্ট ভার্ব টেন্স মানে হলো, প্রশ্নটা যেই টেন্সে দেওয়া আছে আপনি ওই টেন্সে না লিখে অন্য একটা টেন্সে লেখা, বা ভার্বটাকে অন্য ফর্মে, অন্য গ্রামাটিক্যাল রেঞ্জে আপনাকে একটু চেঞ্জ করে দেওয়া। যেমন আমি যদি প্রশ্নটা দেখি, দেখেন এখানে শুড ব্যবহার করা আছে, এটা একটা মডাল ভার্ব। আপনারা অলরেডি জানার কথা, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, এগুলোকে মডাল বলে, মডাল ভার্ব। ঠিক আছে? কাইন্ড অফ অক্সিলারির মতো এগুলো কাজ করে। মডাল ভার্বের পরে আমি দেখতেছি এখানে ফোকাস দেওয়া আছে, মানে এটা একটা V1। তাহলে যেহেতু এখানে উচিত অর্থে ব্যবহার হয়েছে, তার মানে এটা অলওয়েজ প্রেজেন্ট, বুড়া হয়ে গেলেও এটা যা, ওই আগের যুগেও এটা তা, মানে এটা একটা উচিত, বাবা মাকে শ্রদ্ধা করা উচিত, গুরুজনকে রেসপেক্ট করা উচিত, এরকম টাইপের। তার মানে এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ বা একটা ইউনিভার্সাল প্রেজেন্ট, এরকম টাইপের একটা জিনিস। আমি কি করলাম, দেখেন এই প্রেজেন্ট টেন্সটাকে প্রেজেন্টে না রেখে আমি এই যে এখানে স্কুলস লিখলাম, লেখার পরে এখানে হ্যাভ শিফটেড দেয়ার ফোকাস লিখে দিলাম। তার মানে কি, এটা আমি পাস্ট, সরি, এটা আমি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আগে চেঞ্জ করে ফেলছি, এই যে হ্যাভ হ্যাজ, তারপরে কি V3। এখন এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হলো এখানে তো ভাইয়া ফোকাস ছিল ভার্ব, আপনি এখানে শিফট কোথায় পেলেন? শিফটের যে লিখলেন এটা কোথায় পেলেন? তাহলে আমরা নর্মালি জানি যে ফোকাস করা মানে কোনো কিছুর প্রতি দৃষ্টি দেওয়া, কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়া, এই টাইপের একটা জিনিস। তো যেহেতু আমি আর সিনোনিম পাচ্ছি না, তাহলে আমরা বুঝতেছি যে ফোকাসটা আমাদের কোন দিকে দিতে হবে, দৃষ্টিকোণটা কোন দিকে দিতে হবে, আগ্রহটা কোন দিকে দিতে হবে, প্র্যাকটিক্যাল স্কিলে। এই কারণে লিখেছি যে স্কুলগুলো তাদের ফোকাসটাকে, আগ্রহটাকে, দৃষ্টিটাকে ঘুরায় ফেলতেছে, এই যে এই কারণে শিফটেড। এখানে একটা এক্সট্রা ভার্ব নিয়ে আসছি, যেহেতু আমি চেঞ্জ করতে পারছি না, ফোকাসের আর সিনোনিম আমি জানি না, এই জন্য অ্যাডিশনাল একটা ভার্ব আমি নিজের থেকে নিয়ে আসছি, শিফট। এখন এই ভার্বটা নিয়ে আসছি, যেহেতু এটা V1 ফর্মে আছে, তাহলে একে V1 ফর্মে রাখা যাবে না, কারণ আমরা মূলত ভার্ব টেন্সটাকে চেঞ্জ করতেছি।
এই জন্য হ্যাভ লাগাইছি, কারণ এখানে স্কুলস আছে, প্লুরাল থাকলে হ্যাভ হয়, সিঙ্গুলার থাকলে হ্যাজ হয়, অলরেডি আপনারা জানেন। এরপরে দেখেন কি লিখলাম, এখানে ছিল মোর অন, তাহলে মোর অনটাকে আমি চেঞ্জ করে জাস্ট শুধু টু মাস টুয়ার্ডস এটা লিখছি। প্রিপজিশনটাকে জাস্ট খালি চেঞ্জ করে দিছি, যে অতিরিক্ত আমরা ফোকাস দিতেছি, শিফটিং করে ফেলতেছি, ঘুরাই ফেলতেছি, কার দিক থেকে, একাডেমিক নলেজের থেকে এট দ্য এক্সপেন্স অফ প্র্যাকটিক্যাল স্কিল। এই যে এটার বিনিময়ে, এট দ্য এক্সপেন্স অফ মানে এটার বিনিময়ে, কার বিনিময়ে, প্র্যাকটিক্যাল স্কিলের বিনিময়ে আমরা একাডেমিক নলেজের দিকে আমাদের ফোকাসটাকে কি করছি, ঘোরায় ফেলতেছি, শিফট করে ফেলতেছি। এটা বুঝতে পারছেন সবাই? আর একটা জিনিস এখানে শিখাই দিই, এই যে আমি আপনাদেরকে দুইটা জিনিস শিখাইলাম, নিচেরটা শিখাইলাম, নেহায়েতি যদি আপনি সিনোনিম আপনার মাথার মধ্যে না আসে তাহলে আপনি এই কাজটা করতে পারেন। আর যদি আপনার মাথার মধ্যে সিনোনিম আসতেছে, ধরেন আপনি দুইটা সিনোনিম আসতেছে, এখন আপনি আরো আপনার কাছে এক্সপেক্ট করতেছিল এক্সামিনার যে এখানে চারটা তুমি কিওয়ার্ড লাগাইছো, অন্তত পক্ষে তুমি চারটা বা তিনটা তো অন্তত বলতা, কিন্তু আপনার মাথায় ধরেন একটা মাত্র সিনোনিম আসতেছে, ফর এক্সাম্পল স্কুলের এডুকেশনাল ইনস্টিটিউশন আসতেছে, তাহলে আপনি যেটা করবেন এই সেম ভাবে ডিফারেন্ট ভার্ব টেন্সটাকে চেঞ্জ করবেন, বাট এই স্কুলের জায়গায় যেই সিনোনিমটা আপনার মাথায় আসছে, একটা আসছে তো ওই একটাই এখানে চেঞ্জ করে দিবেন, বলবেন এডুকেশনাল ইনস্টিটিউশন হ্যাভ শিফটেড দেয়ার। এখন ধরেন স্কুলটা চেঞ্জ করতে পারেন, আপনি ফোকাসের সিনোনিম আপনি জানেন যে প্রায়োরিটি দেওয়া, হ্যাঁ, বা ইম্পর্টেন্স দেওয়া, হ্যাঁ, গিভ ইম্পর্টেন্স, তার মানে কি ফোকাস, তাহলে আপনি এখানে লিখে দিলেন যে শিফটেড দেয়ার ইম্পর্টেন্স টু মাস, তার মানে এইটাকে জাস্ট খালি চেঞ্জ করলেন, আর বাদ বাকি ভার্ব টেন্সটাকে এভাবে রাখলেন। তাহলে কি হইলো দেখেন, আপনি দুইটা জিনিসকে কিন্তু সংকরায়ন করলেন, হাইব্রিড করলেন, তাতে কি আপনার ব্যান্ডেজ স্কোরটা আর একটু ভালো হবে। আর যদি আপনি এরকম চারটাই পারেন, এর সাথে আবার দেখা গেলো এই ভার্ব টেন্সটাকে চেঞ্জ করে দিলেন, স্কুলটাও চেঞ্জ করে দিলেন, হ্যাভ শিফটেডও লিখলেন, দেয়ার প্রায়োরিটি, তাহলে তখন কিন্তু এখানে নাউন করতে হবে, ভার্ব করা যাবে না, তাহলে প্রায়োরিটাইজ না লিখে দেয়ার প্রায়োরিটি, হ্যাঁ, টু মাস টুয়ার্ডস একাডেমিক নলেজ না লিখে এই যে থিওরিটিক্যাল স্টাডিজ, এভাবে করে আমরা প্যারাফ্রেজিং করতে পারি। ক্লিয়ার সবাই? দুর্বল, 5 লেভেলে আছি, তাহলে আমার জন্য কোনো কিছু নাই ভাই, আমি এখান থেকে বাঁচবো কিভাবে, উপায় কি? তাহলে আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখেন ইউজিং এ কম্পারেটিভ স্ট্রাকচার, এটা হলো তুলনামূলক অনেক সহজ, যে কমন সেন্সে চিন্তা করেন, কম্পারেটিভ স্ট্রাকচার মানে একটার সাথে একটাকে তুলনা করতেছি। আমরা যদি প্রশ্নটার দিকে একটু তাকাই, তাহলে এখানে আমরা স্পষ্টভাবে বুঝতেছি এখানে দুইটা পক্ষের ব্যাপার স্যাপার আছে, একটা পক্ষ হলো প্র্যাকটিক্যাল স্কিলের পক্ষ, আর একটা পক্ষ হলো একাডেমিক নলেজের পক্ষ। সো দুইটা পক্ষ, তার মানে কি আমাদের একটা আছে, মানে কম্প্যারিজনের ব্যাপার স্যাপার আছে। তাহলে আমি যে কাজটা করব, এই কম্পারেটিভ স্ট্রাকচারে আমরা দুইটা পক্ষ, বিশেষত কম্পারেটিভ স্ট্রাকচার ব্যবহার করে আমরা ওপিনিয়ন এসেটাকে আমরা লিখতে পারি, যেহেতু ওপিনিয়ন এসেতে পক্ষের ব্যাপার স্যাপার থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগ্রি ডিসএগ্রি, আর হলো পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট। সো এই টাইপের এসেগুলো না আমরা এরকম কম্পারেটিভ স্ট্রাকচার দ্বারা লিখবো। কিভাবে লিখতে পারি? এভাবে লিখবো, এখানে একটা পক্ষ দিবেন, যে পক্ষের দিকে আপনি থাকবেন বা যে পক্ষ আপনার কাছে মনে হয় যে রেলিভেন্ট, আমি এই পক্ষে লিখবো, তাকে এখানে লিখবো। যেমন আমি লিখছি প্র্যাকটিক্যাল স্কিল আর মোর ক্রুশিয়াল, তাহলে এভাবে লিখবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েবল বা ক্রুশিয়াল বা ম্যান্ডেটরি, কেন, কার চেয়ে, দেন একাডেমিক নলেজ। তার মানে কি এই যে প্র্যাকটিক্যাল স্কিল আর একাডেমিক নলেজ দুইজনকেই আমি কি করলাম, তুলনা করে ফেললাম, এই যে মোর দেন মানে এর চেয়ে ওই ভালো, এর চেয়ে ওই গুরুত্বপূর্ণ, এর চেয়ে ওই মূল্যবান, এভাবে। কোথায়? ইন টুডেজ ওয়ার্ল্ড। এখানে একটা এক্সট্রা ক্লজ লাগায় রাখছি, হ্যাঁ সরি ফ্রেজ লাগায় রাখছি, তাহলে এভাবে করেও আপনারা এই কম্পারেটিভ স্ট্রাকচার ব্যবহার করে, এটা হলো মন্দের ভালো আর কি, একবারই পারতেছেন না হুবহু লিখতেছেন, তার চেয়ে অন্তত পক্ষে আপনি একটু কিছু লিখলেন, এটা। বাট আমি এটাকে রেকমেন্ড করি না যে এটা ব্যবহার করেন, নেহায়েতি না পারলে তখন করবেন। গেল। এরপরে আসেন আমরা আর একটা ভেরিয়েশন শিখতে পারি, এটাকে আমরা বলতেছি ইউজিং এ কন্ডিশনাল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল স্টেটমেন্ট কি, এটা নিয়ে আমার গ্রামার ক্লাসে আমি বিশদ বর্ণনা দিব, এখন জাস্ট খালি আপনাদেরকে একটু জানায় রাখতেছি। কন্ডিশনাল, দেখেন নাম দেখে বোঝা যাচ্ছে কন্ডিশন, শর্ত সাপেক্ষে কিছু হওয়া, এটাকে বলে কন্ডিশনাল। তো শর্ত সাপেক্ষে হইতে গেলে কন্ডিশনালের শর্ত হলো, হয় সেন্টেন্সটা শুরু হবে ইফ দ্বারা, যদি তুমি বন্ধু আসো তাহলে তুমি আমাকে পাবা, আর নাহলে চিরতরে হারাই ফেলবা, এরকম টাইপের। যদি তুমি আসো তাহলে তুমি পাবা, মানে একটা ইনপুট আর একটা আউটকাম, ফলাফল, রেজাল্ট। যদি তুমি এটা করো তাহলে তুমি এইটা পাবা,
যদি তুমি ভালো প্রিপারেশন নাও তাহলে তুমি আইএলটিএস 8 পাবা, যদি তুমি প্রিপারেশন না নাও তাহলে তোমাকে 2বার পরীক্ষা দেওয়া লাগবে। এই যে দেখেন, একটা ইনপুট দিতেছি, একটা ঘটনা বলতেছি, এই ঘটনাটা যদি না হয় বা যদি হয় তাহলে রেজাল্ট হিসেবে তুমি এটা পাবা। সো কন্ডিশনাল মানেই হলো ইফ অথবা ওয়েন দ্বারা শুরু হবে, মাথায় রাখেন। তাহলে ইফ এর সাথে যে সেন্টেন্সটুকু লাগবে, এই সেন্টেন্সটাতে আমরা একটা কন্ডিশন বলবো, শর্ত বলবো। কন্ডিশনকে আমি বলতেছি ইনপুট, আইএন মানে হলো ইনপুট, বুঝতে পারছেন সংক্ষিপ্ত রূপ? যারা একটু সায়েন্সে পড়ে আছে তারা চিনবে, আইএন মানে ইনপুট আর ওপি মানে আউটপুট। আচ্ছা, এখন দেখেন বলতেছে যদি স্কুলগুলা ফোকাস দেয় কার, মোর অন প্র্যাকটিক্যাল স্কিলস, প্র্যাকটিক্যাল স্কিলে যদি স্কুলগুলো বেশি ফোকাস দেয় তাহলে কি হবে। এবার আমি একটা রেজাল্ট বলবো, এই রেজাল্টটাকে কিন্তু আপনাকে নিজের থেকে লিখতে হবে। রেজাল্টটা কি, প্র্যাকটিক্যাল স্কিলে বেশি ফোকাস দিলে স্টুডেন্টস উড বি বেটার প্রিপেয়ার্ড, নিজেদেরকে কি করতে পারবে, ভালো করে প্রিপেয়ার করতে পারবে। ঠিক আছে, এই যে উড বি বেটার প্রিপেয়ার্ড, বি ভার্বের পরে অলওয়েজ ভার্বটা ভি3 ফর্মে হয়ে যায়। ঠিক আছে, আর এই যে বেটার হলো একটা অ্যাডভার্ব এই জায়গায়। ঠিক আছে, যদিও আমরা জানি গুড বেটার বেস্ট হলো একটা অ্যাডজেক্টিভ, বাট এই জায়গাতে আমরা এখানে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতেছি, যে দিলেও হয়, এটা না দিলেও কোনো ক্ষতি নাই। উড বি প্রিপেয়ার্ডও দিতে পারতেন আপনি। কেমন প্রিপেয়ার, বেটার প্রিপেয়ার, ভালো মতন এখানে প্রিপেয়ার করতেছে। ওকে, স্টুডেন্টস উড বি বেটার প্রিপেয়ার্ড কিসের জন্য, ফর দ্য ওয়ার্ক ফোর্সেস। সো এখানে যে আউটপুটের যে অংশটা আমি লিখলাম, এইটা আপনি আপনার নিজের মেধা মতো লিখবেন। এটা নট নেসেসারি যে আপনাকে এরকম উড বি কুড বি এভাবে করে ব্যবহার করতে হবে, এরকম না। এখানে যে কোনো একটা আউটপুট আপনি দিবেন, যে যদি আমরা এটাতে বেশি ফোকাস দেই বা এটাতে যদি আমরা গুরুত্ব দেই বা এই জিনিসটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, এরকম টাইপের জিনিস লিখবেন। এটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে প্যারাফ্রেজিং বলে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, তুলনামূলক এটা 6.57 পাওয়ার জন্য এটা ভালো। বুঝতেছেন ক্লাস? আচ্ছা, অনেকে এখন বলতে পারে যে এখানে ওয়্যার টু কেন দিয়েছেন ভাই? এখানে ওয়্যার টু দিছি, ওয়্যার মানে হলো এই যে স্কুলস আছে, এই কারণে প্লুরাল, তাহলে এখানে আর দিতাম। এখানে আসলে ওয়্যার কেন দিলেন ভাইয়া? ওয়্যার দিলাম এর কারণ হলো এখানে যে শুড ছিল না, তো নরমালি তো আমরা জানি হলো শ্যালের পরে শুড হয়, তাহলে শ্যাল হলো প্রেজেন্ট, শুড হলো পাস্ট, এই কারণে এখানে মূলত ওয়্যার দেওয়া হয়েছে। এটা কোনো পাপের কোনো জিনিস না। তাহলে আপনারা এখানে ওয়্যার টু না দিয়ে শুডও দিতে পারতেন, কোনো অসুবিধা নেই। ইফ স্কুলস শুড ফোকাস মোর অন প্র্যাকটিক্যাল স্কিল, যদিও কন্ডিশনাল স্ট্রাকচারের আছে, মানে স্ট্রাকচার আছে কন্ডিশনাল কিভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে কোন টেন্স দিলে এখানে কোন টেন্স, এগুলো একটু বোঝার বিষয় আছে, গ্রামার ক্লাসে আপনাদেরকে এটা দেখাবো। জাস্ট খালি মাথায় রাখেন, আমরা প্যারাফ্রেজিংটা এরকম ইফ যুক্ত করে একটা ইনপুট দিব, আর এখানে কমা দিব, অবশ্যই কমা দিতে হবে, দিয়ে এখানে একটা আউটপুট দেখাবো। এই স্ট্রাকচারেও আমরা প্যারাফ্রেজিং করতে পারি এবং এটা ভালো একটা স্ট্রাকচার, এটা মোটামুটি 7 পাওয়া যাবে এটা দিয়ে। ক্লিয়ার? গেল। আর এক পদ্ধতিতে আমরা জিনিসটাকে আমরা চেঞ্জ করতে পারি, সেটা হলো যেমন আমরা এখানে বলতেছি যে ইউজিং নেগেটিভ স্টেটমেন্ট, এভাবে করেও আপনি করতে পারেন। নেগেটিভ স্টেটমেন্ট এটা দিয়ে মূলত আসলে আপনারা চেষ্টা করবেন যে শুধুমাত্র ওপিনিয়ন এর ক্ষেত্রে এটা সচল, বাট বোধ ভিউয়ের ক্ষেত্রে কাউকেই এরকম নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করা যাবে না। হ্যাঁ, সো নেগেটিভ স্টেটমেন্ট কিরকম, কোন একটা জিনিসকে আমি নেতিবাচক ভাবে দেখাচ্ছি, কোন একটা পক্ষকে আমি খারাপ বলতেছি, খারাপ বলতেছি ওই পক্ষকে যে পক্ষে আমি যাব না, তার মানে আমার যেটা ফেভারেবল পক্ষ ওই পক্ষের দিকে আমি যাব। এরকম যদি পক্ষান্তর আমরা করি বা যদি কোনো পক্ষকে আমরা বেশি বায়াস করি, তাহলে মূলত আমরা এরকম নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। যেমন আপনারা একদম হুবহু মুখস্থ করে নেবেন এটা, যেমন আমি লিখছি ইট ইজ ডেট্রিমেন্টাল টু, ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকারক, ইট ইজ ডেট্রিমেন্টাল টু, এটা একটা ভালো ভোকাবুলারি। ইট ইজ ডেট্রিমেন্টাল টু অথবা ইট ইজ বেনিফিশিয়াল টু। ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকারক, নেগেটিভ, আর যখন আপনি বেনিফিশিয়াল দিবেন তখন উপকারী দিবেন। কাদের জন্য ক্ষতিকর, টু স্টুডেন্টস ফিউচার সাকসেস, তাহলে এখানে আমরা দিব কাদের জন্য, ব্যক্তিটাকে। ইট ইজ ডেট্রিমেন্টাল টু কার জন্য ক্ষতি, তাহলে এখানে আমরা বলতেছি স্টুডেন্টের ফিউচার সাকসেসের জন্য ক্ষতিকর। কি করা, টু, এখানে একটা ভি1 দিব, কারণ এখানে টু ব্যবহার করছে ইনফিনিটিভ, এখানে একটা ভি1 দিব। কি করা উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত। কোথায়, একাডেমিক নলেজে, কার চেয়ে, ওভার প্র্যাকটিক্যাল স্কিলস। দেখেন এখানে আমি এই যে ইয়াও চেঞ্জ করি নাই, খালি জাস্ট ফোকাসটাকে চেঞ্জ করছি, আর বাদ বাকি একাডেমিক নলেজকেও চেঞ্জ করি নাই, প্র্যাকটিক্যাল স্কিলকেও চেঞ্জ করি নাই,
চাইলে আপনি প্রায়োরিটি যদি না মাথায় আসতো তাহলে ডাইরেক্ট লিখতাম টু ফোকাস, এটাও আমি চেঞ্জ করি নাই, সবই ঠিকঠাক রাখতেছি। জাস্ট শুধু এই প্রথম যে অংশটুকুন এটা আমি নিজের মতন করে লিখতেছি, যে ইট ইজ ডেট্রিমেন্টাল টু, কাদের জন্য ডেট্রিমেন্টাল, কি করা ডেট্রিমেন্টাল। তাহলে আপনি একইভাবে প্রশ্নটা পড়ে বুঝবেন যেটা কাদের জন্য জিনিসটা, তাদের কথা এখানে লিখবেন। কি করা, প্রশ্ন থেকে ভার্ব খুঁজে বের করবেন যে মেন ভার্বটা কে এই প্রশ্নে, কোন কথাটা বলা হইতেছে, ওই কথাটাই যে টু এর পরে লিখবেন V1 ফর্মে। তাহলেই নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করে প্যারাফ্রেজিংটা হয়ে গেল। ক্লিয়ার? ভাইয়া এরকম কি কোনো ব্যাপার আছে যে মানে স্কোর, হায়ার স্কোরের জন্য যে আমি যেটা সবচেয়ে সিম্পলারটা দিলেই ভালো, বেশি পাকনামি না করে, নাকি একটু কমপ্লেক্সটা দিলে ভালো? মানে আমি জাস্ট জেনারেলি জিজ্ঞেস করতেছি। আচ্ছা, এটার প্রশ্নের উত্তর আসলে আমি বলবো না, এটার প্রশ্নের উত্তর আসলে দেওয়াই আছে, আমরা খালি রিডিং পড়বো। ঠিক আছে আপু, আপনি প্রশ্নটা করলেন, আপনাকে আমি দেখাই। আমার ফাইল যে কোথায় থাকে তাই তো ভুলে গেছি। এটার জন্য আমরা যে কাজটা করবো, আপু যে প্রশ্নটা করলো, এটার জন্য আমরা সরাসরি ব্যান্ড ডেসক্রিপ্টর পড়বো। ব্যান্ড ডেসক্রিপ্টরে স্পষ্ট করে বলে দিছে যে তোমাকে কি লিখলে তুমি কি পাবা। ঠিক আছে, আপনি কত পাইতে চাইতেছেন আপু রাইটিং এ? ভাইয়া আমি তো মিনিমাম 7 চাই, বাট লোভ আছে আরো বেশি। ধরেন আমি ধরেন 8 পাইতে চাইতেছি, তাহলে আমি যদি 8 পাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে স্পষ্ট করে বলা আছে। তাহলে আমরা ধরেন গ্রামার নিয়ে যেহেতু কথা বলতেছি, এটাই তো আপনি বলতেছেন রাইট, যে ভাইয়া কি গ্রামারে লিখবো, নাকি পাকনামি করবো নাকি করবো না, এটাই তো প্রশ্ন না? তাহলে দেখেন এখানে স্পষ্ট করে বলছে যে আগে আমরা ভোকাবুলারিটা দেখি, কারণ এর মধ্যে ভোকাবুলারির একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে বলতেছে ইউজেস এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি। ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি শব্দের মানেটা কি? ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি মানে এমন লেভেলে ভোকাবুলারি লেখার চেষ্টা করা যেগুলো না আসলে স্টুডেন্টদের রেঞ্জের বাইরে, এটাই হলো ওয়াইড রেঞ্জ। বুঝছেন? সাধারণ স্টুডেন্টদের রেঞ্জের বাইরে এই টাইপের জিনিস লেখা, যেটা সাধারণ স্টুডেন্টরা লেখে না, এই টাইপের ভোকাবুলারি লেখা। এবং আপনি শুধু ভোকাবুলারি লিখে ফেললেন অনেক কঠিন কঠিন, তাতেই হবে না, সেটাকে কি হইতে হবে, ফ্লেক্সিবলি টু কনভে প্রিসাইজ মিনিং। আপনি এক্স্যাক্টলি যে মিনটাকে অ্যাড্রেস করতে চাচ্ছেন, যে মিনিংটাকে যেটা আসলে বুঝাতে চাচ্ছেন, ওই মিনিংটা আসলে এই ওয়ার্ড দ্বারা হইতেছে কিনা, এটা কি তাই বুঝায় কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা মিনিং দেখাবো নি। যেমন আমি যদি বলি যে ইনভেস্ট করা, একটা ভার্ব মনে করেন ইনভেস্ট, তা আমাকে ইনভেস্টের একটা সিনোনিম বলেন তো। কেউ একজন বলেন, ইনভেস্ট করা এর একটা সিনোনিম বলেন। কেউই পারতেছেন না, ইনভেস্টের একটা সিনোনিম পারতেছেন না, আরে আল্লাহ। ফান্ডিং হবে না? ফান্ডিং, এক্সিলেন্ট, ফান্ডিং একটা খুবই ভালো শব্দ। আর একটা বলেন তো। ফাইন্যান্সিং হতে পারে। ফাইন্যান্সিং হতে পারে, খুবই ভালো। আর একটা বলেন তো। ভাইয়া আমার কাছে একটা মানে ওই যে লিঙ্কিং ওয়ার্ড টাইপের বা টাইপের আছে, মানে কলোকিউয়াল আছে আর কি, স্প্ল্যাশ আউট করা অনেক সময় এটাও বলে যে মানে স্প্ল্যাশিং মানি আউট, কোনো কিছু ধুয়ে দেওয়া বা কোনো কিছু হয়ে যাওয়া, ওইটা আবার হবে না। আচ্ছা, আর একটু চেষ্টা করেন। আমি আসলে একটা ওয়ার্ড আপনাদের কাছে পিক করতে চাইতেছি, ওই ওয়ার্ডটার খেলাটা কি সেটা আমি বোঝানোর জন্য। আরো কেউ কিছু বলেন, ইনভেস্ট কে আমরা কি বলতে পারি? পুট মানি ইনটু। দেখে দেখে বলেন, নিজের মাথায় যা আছে বলেন, মাথা থেকে বলেন। ক্যাপিটাল হতে পারে ভাই, কিন্তু ওটার আগে পরে মনে কিছু ইউজ করেন না না, ক্যাপিটালাইজ করা মানে ক্যাপিটালাইজ করা মানে কি, ওটা হলো মূলধন করা, এটা আলাদা জিনিস, ওইটা না। শব্দটা আসলে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বুঝছেন? আমি অ্যালোকেট অনেক সময় হয়, ইনভেস্টিং ইনটু সামথিং, ভেঞ্চারিং ইনটু সামথিং। না না না, ওই শব্দটা আমি আসলে মনে পড়তেছে না। অ্যালোকেট, হ্যাঁ অ্যালোকেট হইতে পারে। ভাই চেঞ্জ করাই বেটার, ইনভেস্টটাই হচ্ছে কমনলি ইউজ। দাঁড়ান, ওই সব শার্ক ট্যাঙ্ক দেখছি, এখানে ইনভেস্টিং শব্দটা আমার মাথায় আসতেছে না, খুবই একটা কমন শব্দ। ইনভেস্ট না বলে স্টুডেন্টরা ওই শব্দটা বলে, যে আমি এখানে টাকা হলো করলাম, করলাম।
হ্যাঁ বলেন। স্পেন্ড আরে দেখছেন সব সময় মাথা কাজ করে না, বুঝছেন? এই শব্দটা আমি কত খোঁজার যে চেষ্টা করতেছি, স্পেন্ডিং। দেখেন এখানে খেলাটা আপনাদেরকে একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। এক্সেলেন্ট একটা শব্দ বলছেন, এটা আমি অনেক চেষ্টা করে মনে পড়তেছে না। দেখেন একটা শব্দ হলো ইনভেস্টিং, খেয়াল করেন, আর একটা শব্দ হলো স্পেন্ডিং। আমাকে কেউ বলতে পারবেন এই দুইটা জিনিস কি একই কিনা? আলাদা। না তো ভাইয়া, স্পেন্ডিং হচ্ছে কোনো কিছুতে খরচ করা, আর ইনভেস্ট হচ্ছে আমার কোনো কিছু লাভের জন্য এই করা। আলাদা কেন? আলাদা কেন? দুইটা শব্দ কেন আলাদা? ইনভেস্ট হচ্ছে আমি কোনো কিছু বিজনেস রিলেটেড, এটা থাকবে ইনভেস্ট। আর স্পেন্ডিং আমি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি, টাইম থেকে শুরু করে আমার হচ্ছে মানি। রাইট। এখন দেখেন ইনভেস্ট মানে হলো এমন একটা খরচ যে খরচটা করলাম কিন্তু এটার আবার আউটকাম আমি ফিরে পাবো, এটা টাকাটা আমার কাছে আবার আসবে। ব্যাংকে আজকে 1000 টাকা রাখলাম, আমি হয়তো সুদের সহ আরো হয়তো 1100 টাকা পাবো বা 1050 টাকা পাবো, মানে কি টাকাটা আমার কাছে আবার ব্যাংক আসতে পারে, আউটকাম একটা আসতে পারে, এটাকে বলে ইনভেস্ট। বা বিজনেসে লাগাইতেছি, বিজনেসটা বড় হইতেছে। বাট স্পেন্ডিং মানে কি তাই? স্পেন্ডিং মানে তো খরচ করা, খরচ করে ফেলা কোনো কিছুর পেছনে। টাকাটা চলে গেল, এর কোনো আউটকাম কিন্তু আপনি পাইলেন না। হ্যাঁ, এটা কিন্তু তো ওইভাবে আপনারা এখন মিউট করেন, আর কোনো কথা বললেন না, আমি বলতেছি শোনেন। তো আলটিমেটলি এই দুইটা শব্দ দেখতে সিনোনিম মনে হইলেও আসলে কিন্তু মেন যেই মানে গুঁড়ো যে রহস্যটা, এটার যে ইনার যে মিনিংটা, ইন্টেন্ট যেটা, সেটা কিন্তু এক না। এই কথাটাই যেন এখানে লেখেছে যে ফ্লেক্সিবলি টু কনভে প্রিসাইজ মিনিং। আমি যদি স্পষ্ট করে যে একটা মিনিং, প্রিসাইজ মিনিংটা যদি আমি পাইতে চাই, তাহলে এটা কিন্তু কনফ্লিক্টিং। স্পেন্ডিং আর ইনভেস্টিং কিন্তু এক জিনিস না। সো এখানে বুঝাতে চাচ্ছি যে আপনি একটা সিনোনিম ব্যবহার করলেন, কিন্তু সেই সিনোনিমটা যদি আর কাছাকাছি না হয় বা এক্সাক্ট মিনিংটাকে প্রকাশ না করে, তাহলে ওইটা কিন্তু ব্যবহার করলে আবার ধরা খাবেন। এরপরে বলতেছে যে কেমন ভোকাবুলারি ইউজ করবা, আনকমন লেক্সিক্যাল আইটেম। আনকমন যেটা সাধারণত ওইভাবে ইউজ হয় না, এবং সেটাও আবার কেমন ভাবে, স্কিলফুলি। বুঝতে পারছেন? তার মানে আমি যে একদিনে আমি উদাহরণে বোধহয় বলছিলাম যে আনকমন কিরকম, যে আমি বললাম যে ধ্বংস করার ইংরেজি কি, আপনারা বললেন যে রুইন মানে ধ্বংস করা, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, কিন্তু একটা স্টুডেন্ট বললো ডিভাস্টেটেড মানেও ধ্বংস করা। এই যে ডিভাস্টেটেড এই শব্দটা কিন্তু ওইভাবে জেনারেলি ইউজ হয় না, এটা কিন্তু একটা আনকমন লেক্সিক্যাল রিসোর্স ধ্বংসের। সো এই ওয়ার্ড গুলোকে ইউজ করা, এটাই হলো লেক্সিক্যাল আইটেম। আর আপুর যে প্রশ্নটা, বেশি না পেঁচাইয়া পাকনামি না করে সহজভাবে কি আমরা লিখবো? হ্যাঁ, সহজভাবে আপনি লিখলে আসলে আর্ট পাইতে গেলে আপনাকে বলা আছে এখানে, দেখেন এটা তো গেল ভোকাবুলারির কথা। গ্রামারের ক্ষেত্রে বলছে যে ইউজেস এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার। তাহলে আপনি যদি সহজভাবে লেখেন তাহলে এটা তো আসলে ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার হইতেছে না। এবং আপনাদেরকে প্রথম ক্লাসে আমি বলছিলাম গতদিন যে আপু টাস্ক 2 যখন আপনি লিখতে যাবেন, তখন টাস্ক 2 এর মূল যে মার্কটা, এটা হলো ইন্ট্রোডাকশনে প্লাস কনক্লুশনে। সো আমি চাইলেও কিন্তু আমি ভালো থাকার সুযোগ নাই। আমার কথাটা কি বুঝছেন? আমি চাইলেও ইন্ট্রোডাকশনকে সহজ সরল বিধবা আকারে রাখার সুযোগ নাই আমার কাছে। কেন? কারণ আমার টার্গেট হাই। আমি যদি 8 পাইতে চাই তাহলে আমাকে অবশ্যই ভালো কিছু লিখতে হবে। কোথায়? বিশেষ করে ইন্ট্রোডাকশনে, বিশেষ করে কনক্লুশনে। ক্লিয়ার আপু? এবং আবার লিখতেছি মাস্টারি করে লিখলাম, যেমন আপনার প্রশ্নেই আমি আসি, মাস্টারি করে লিখলাম কিন্তু লিখতে যায় যদি আবার ভুল হয়, এই যে এখানে লেখা আছে দ্য মেজরিটি অফ সেন্টেন্সেস আর এরর ফ্রি হইতে হবে, নাহলে কিন্তু আবার লিখলাম কিন্তু আবার এরর ফ্রি হইল না, তখন কিন্তু আবার দেখা গেল আর এক ধরা। তাহলে ওইটা আমাদেরকে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। যদি আমার টার্গেট হাই থাকে তাহলে ওইভাবে প্রিপারেশন নিয়েই আমাকে যাইতে হবে। আই বিলিভ ইউ গট ইউর অ্যান্সার। এবার দেখেন আপনার প্রশ্নের আরেকটু ভালো উত্তর একটা আছে, এই যে আমার নিচে স্ট্রাকচারে। এখন যারা মোটামুটি অ্যাডামেন্ট মানে অনড়, আমার জীবন যাক, আমাকে আর্ট লাগবেই ভাইয়া, রাইটিং আমি আর্ট তুলবো, আমি রেকর্ড তুলতে চাই, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে এরকম ভাবে এ কম্পাউন্ড সেন্টেন্স উইথ এ সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করব। কম্পাউন্ড মানে কি? ওই যে ফ্যান বয়েজ, আমি গ্রামার শিখাবো আপনাদেরকে। কম্পাউন্ড মানে জাস্ট মনে রাখেন এন্ড যুক্ত করা,
অর যুক্ত করা, বাদ যুক্ত করা, এভাবে যুক্ত করে একটা সেন্টেন্স বানানো, এটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। এর সাথে আবার সাবঅর্ডিনেটিং ক্লজ লাগাইতে হবে। তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজ কিভাবে হয়? আপনারা অলরেডি জানেন যে সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি আমরা লাগাই, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন কারা? যেমন দো, অলদো, ইভেন দো, হোয়াইল, হ্যাঁ, তারপরে হলো হোয়েন, ইফ, এই টাইপের জিনিসপত্র যদি আপনি লাগান, এটাকে বলে সাবঅর্ডিনেটিং ক্লজ। এর সাথে একটা সেন্টেন্স আপনাকে লাগাইতে হবে, বা কন্ডিশনাল স্টেটমেন্ট যেমন ইফ, হোয়েন, এগুলো না আমরা লাগাইতে পারি। তাহলে আমরা একাধারে দুইটা কাজ করতেছি, একটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজ লাগাবো, প্লাস কম্পাউন্ড সেন্টেন্স লাগাবো, মানে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স লাগাবো, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এটাই একটা অ্যাডভান্স জিনিস। এটা মোটামুটি ধরেন 7+ মানে 7.5, 8 এই লেভেলের জিনিসপত্র। ঠিক আছে, যারা এটা হজম করতে পারবেন তারা এটা ব্যবহার করবেন। হজম করতে পারবেন এর কথাটা বলার কারণ হলো ওই যে আপনাকে বলে দিছে এরর ফ্রি সেন্টেন্স হইতে হবে। মেজরিটি অফ সেন্টেন্স শুড বি এরর ফ্রি। এখন এরর ফ্রি যদি না হয়, বড় কিছু ব্যবহার করতে গেলেন দিয়ে আবার ভুল করলেন, তখন আবার স্কোর ডাউন হবে, সাবধান। তাহলে দেখেন আমরা কি করতেছি, আমরা এখানে বলতেছি যদিও একাডেমিক নলেজটা ভালো, ইজ আনডাউটেডলি ম্যান্ডেটরি, ভালো, এটা একটা বাধ্যতামূলক, যদিও এটা বাধ্যতামূলক। দেখেন এখানে যে কাজটা করলাম, আমি আসলে একাডেমিক পক্ষের লোক না, কিন্তু কাউকে তো আমি সরাসরি খারাপ বলতে পারি না। ফর এক্সাম্পল আপনাদেরকে বললাম আপনারা তো আমার রাইটিং ক্লাস করলেন, আবার আপনারা আমার রিডিং ক্লাসও করলেন, কোনটা ভালো? তাহলে আপনারা সরাসরি তো আমার মুখের সামনে বলতে পারবেন না যে ভাই আপনার রাইটিং তো জাতা লেভেলের, ভালো লাগে না। এটা না বলে আপনারা বললেন যদিও আপনি রাইটিং ভালোই পড়ান, কিন্তু রিডিং ক্লাসটা ভাইয়া অসাধারণ। তারপরে দেখেন আপনারা আমাকে সরাসরি ছোট করলেন না, কিন্তু আপনারা ডাইরেক্ট যদি বলতেন যে ভাইয়া রিডিংটা খুবই ভালো লাগে, তার মানে কি আমাকে আপনি পচাই দিলেন। এটা না বলে বললেন যদিও আপনি রাইটিং ভালো পড়ান, কিন্তু রিডিং ক্লাসটা ভাইয়া অসাধারণ। আপনারা কি আমার ধরতে পারতেছেন টোনটা? আমরা যখন প্যারাফ্রেজিং করব, কোন একটা পক্ষকে সরাসরি না পচায় আমরা বলবো যে যদিও while academic knowledge is undoubtedly mandatory, কিন্তু schools should concentrate, কিন্তু স্কুলগুলোর উচিতটা কি? এই যে দেখেন, এখন এখানে স্কুল লিখলাম, কনসেন্ট্রেট না লিখে, সরি ফোকাস না লিখে আমি কি লিখলাম? এর সিনোনিম লিখলাম, কনসেন্ট্রেট করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। কোথায়? অন দ্য ডেভেলপমেন্ট অফ, কিসের ডেভেলপমেন্টে? প্র্যাকটিক্যাল স্কিলস। এই অংশটুকু যে লাগালাম এটা আমার নিজের থেকে, যে ডাইরেক্ট আমরা লিখতে পারতাম স্কুল শুড কনসেন্ট্রেট অন প্র্যাকটিক্যাল স্কিল, না লিখে অন দ্য ডেভেলপমেন্ট অফ। প্র্যাকটিক্যাল স্কিল এমনি এমনি আসবে না, এটাকে ডেভেলপ করতে হবে। সো এখানে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। কেন করতে হবে? এই কেনটা আমি এখানে উল্লেখ করলাম, টু বেটার ইকুইপ স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে তৈরি করার জন্য, বেটার ইকুইপ করার জন্য। কোথায়? ফর দ্য চ্যালেঞ্জেস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড এন্ড কন্ট্রিবিউট। এই যে এন্ড, এটাই হলো কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আমি এখন কম্পাউন্ডিং করতেছি, এর সাথে যুক্ত করতেছি কি, এরকম যদি করতে পারে তাহলে কি হবে? কন্ট্রিবিউট মিনিংফুলি টু দ্য সোসাইটি। তাহলে এখানে মূলত কি করলাম, আমি একটা পক্ষকে পচালাম না, এরপরে যা মেন ভার্বটা ছিল, মেন যে বক্তব্য ছিল সব বক্তব্যটাকে লিখলাম, লেখার পরে দুইটা আউটপুটকে জাস্ট এন্ড দ্বারা যুক্ত করছি। একটা আউটপুট হলো এই যে একটা ওপি হলো বেটার ইকুইপ করা স্টুডেন্টদেরকে, আর আরেকটা আউটপুট হলো সমাজের জন্য কন্ট্রিবিউট করা মিনিংফুলি। ক্লিয়ার সবাই? যদিও এখানে ওয়ার্ড কাউন্ট আসলে বেশি হয়ে যাবে, আপনাদেরকে এটাও একটু মাথায় রাখা লাগবে। আমি কিন্তু বলছিলাম যে চেষ্টা করবেন ইন্ট্রোডাকশন টোটালটা মিলিয়ে 55 থেকে 60 ওয়ার্ডের মধ্যে লেখা। ঠিক আছে, এর বেশি হইতে গেলে আবার অনেক বেশি 300 ওয়ার্ড হয়ে যাবে, তো আবার বেশি ওয়ার্ড লেখার আমার দরকার নাই। সো আপনারা একটু হিসাব নিকাশ করে এই জিনিসটাকে লিখবেন। ফাইনালি আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো এমপ্লয়িং এ প্যাসিভ ভয়েস কনস্ট্রাকশন। প্যাসিভ ভয়েস দ্বারা আমরা জিনিসটাকে করতে পারি। যদি আমরা দেখতেছি এখানে ডাইরেক্ট ছিল শুড ফোকাস, V1 ফর্মে ছিল, তাহলে আমি ডাইরেক্ট এরকম প্রেজেন্ট ইনডিফিনিট না দিয়ে আমি এটাকে একটা প্যাসিভ ভয়েসে দিতে পারি। কিরকম? ওখানে ছিল ফোকাসটা মেন ভার্ব, এখানে আমি নাউন ক্লজ করে ফেলছি, নাউন ফ্রেজ করে ফেলছি। এই যে দা ফোকাস অফ এডুকেশন, মানে স্কুলগুলোর ফোকাস দেওয়া, আমি ওখানে না বলে আমি বললাম যে ফোকাস অফ এডুকেশন, শিক্ষার ফোকাসটা কোথায় দিতে হবে? নিড টু বি শিফটেড। এই যে নিড টু বি শিফটেড, এটাই হলো প্যাসিভ কনস্ট্রাকশন। ঘুরায় ফেলতে হবে, কোথায় থেকে কোথায়? ফ্রম একাডেমিক নলেজ থেকে প্র্যাকটিক্যাল স্কিলে। শেষ।
এতগুলো জিনিস শিখাইলাম, তাহলে আপনি কি এতগুলো জিনিস শিখবেন? এর মধ্যে যেই দুইটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়, যেই দুইটা আপনার জন্য বিয়ারেবল হয়, আপনি বহন করতে পারবেন, চালাইতে পারবেন, এরর ফ্রি সেন্টেন্স বানাতে পারবেন, ওই জিনিসগুলোকেই জাস্ট আপনি শিখে বারবার বারবার বাড়িতে প্র্যাকটিস করে ওই জিনিসটাতে এক্সপার্টাইজ নিয়ে আসবেন। এই স্লাইডে কারো কোনো প্রশ্ন থাকলে বিনা দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। ক্লিয়ার সবাই? এই প্যারাফ্রেজিং ছাড়া কোনোভাবে আশা করেন না 7 তুলতে পারবেন, ইম্পসিবল। প্যারাফ্রেজিং মাস্ট। এবং এতক্ষণ যে আপনাদেরকে আমি ক্লাস নিলাম, এখন বাজে 9:20, শুরু করছি 9:40-এ, তার মানে ওদিকে 20 মিনিট এদিকে 20 মিনিট, 40 মিনিট ধরে আমি যে জিনিসটা বকলাম, এতক্ষণ বকার উদ্দেশ্য হলো মাত্র প্রথম 1.5 মিনিটে আপনারা কি লিখবেন, সরি 1.5 লাইনে আপনারা কি লিখবেন, প্রথম 1.5 লাইনে এই জিনিসটা আমি এতক্ষণ পর্যন্ত শিখালাম আপনাদেরকে। সো আই বিলিভ যে এটার ইম্পর্টেন্সটা কি আপনারা ধরতে পারছেন। এরপরে আমরা শিখবো হলো থিসিস স্টেটমেন্ট। তাহলে 1.5 লাইনে কি লিখতে হবে সেটা আমরা মোটামুটি বুঝলাম, একটা আইডিয়া পাইলাম। এখন আমাকে শিখতে হবে পরবর্তী 2.5 লাইনে আমি কি লিখবো। পরবর্তী 2.5 লাইনে কি লিখবো সেটা এখন আমরা শিখবো। এটার নাম হলো থিসিস স্টেটমেন্ট। তো আপনাদেরকে প্রথম দিন বলছিলাম থিসিস স্টেটমেন্ট মানে কি, কোন একটা বিষয়ে গবেষণা করলাম, গবেষণার যে সার সংক্ষেপ, গবেষণা পত্র, আমরা যেটাকে রিসার্চ পেপার বলি, আমরা আন্ডার গ্রেড বা মাস্টার্স যখন করি তখন আমরা এরকম রিসার্চ পেপার বানাই, ঠিক আছে? তাহলে আমি যেই এসেটা লিখবো, 30 লাইনে যদি একটা এসে লিখি বা 250 ওয়ার্ডে যদি আমরা একটা এসে লিখি, এই 250 ওয়ার্ডে যে এসেটা লিখবো, এর যে মূল সারাংশ জিনিসপত্র, মেন যে লজিক গুলা, মেন যে আর্গুমেন্ট গুলা, সেগুলোকে গুছাই লেখাকে বলে হলো থিসিস স্টেটমেন্ট। তাহলে এই জিনিসটা কি একটু ভালো করে দেখেন ভাইয়া। তাহলে দেখেন, আমরা যদি একটু সংজ্ঞাটা পড়ি তাহলে আরো ভালো মতন বুঝতে পারবো। এখানে বলতেছে এ থিসিস স্টেটমেন্ট ইজ দা মেন আর্গুমেন্ট অর ক্লেম বা লজিক। তুমি যে প্রধান যে বিষয়গুলো নে, লজিক গুলো নে, দাবিতে এই রাইটিংটা তুমি লিখবা, দ্যাট ইউ আর মেকিং ইন ইউর এসে, তোমার রাইটিংটা যেটা লিখবা সেই লজিক গুলানকে, সেই পয়েন্ট গুলানকে সুন্দর করে গুছায়া লেখা, এই জিনিসটার নামই হলো থিসিস স্টেটমেন্ট। এটা মূলত কি, ইট ইজ দা কোর আইডিয়া, প্রধান আইডিয়া কিসের, দ্যাট ইউ উইল বি ডেভেলপিং এন্ড সাপোর্টিং থ্রুআউট ইউর রাইটিং। এই জিনিসটা আরো কি, জিনিসটা আসলে কি করে, ইট প্রোভাইডস এ ক্লিয়ার ডিরেকশন। আপনি কোন দিকে যাবেন, আপনার লেখাটা আসলে কি, কোন দিকে আপনাকে মোড় নিবে, কোন দিকে যাইতেছে, এইটার একটা ক্লিয়ার ডিরেকশন দিবে। আর কি দিবে, সার্ভস অ্যাজ এ রোড ম্যাপ। আমরা যেমন গুগল ম্যাপে সার্চ দিয়ে ধরেন কোন একটা জায়গা, ফর এক্সাম্পল আমি গুলশান থেকে মনে করেন আমি মিরপুর 10-এ যাব, আমি কখনো মিরপুর 10-এ যাই না, তাহলে আমরা কি করি, গুগলে সার্চ দেই যে আমি গুলশান থেকে যাইতে গেলে কোন গাড়িতে চড়বো। যেমন ঢাকা চাকা গাড়ি চলে, অথবা এখানে রইস গাড়ি চলে, রইস দিয়ে উঠলাম, উঠে হয়তো আমি ইয়েতে নামলাম, আগারগাতে নামলাম, আগারগা থেকে হয়তো আমি আর একটা গাড়িতে উঠলাম, দিয়ে হয়তো মিরপুর 10-এ গেলাম। এই যে যাওয়ার যে ওয়েটা, রুটটা কিভাবে আমরা জানি, গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু আমরা কোন গাড়িতে যেতে পারি, বাসে যেতে পারি, বা কিভাবে যেতে পারি, বা মোটরসাইকেলে গেলে কিভাবে যাব, উবারে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখাই যায়, রোড ম্যাপ। সো আমার এসেটা কেমন হবে, এইটার মেন রোড ম্যাপটা হবে কি, এই থিসিস স্টেটমেন্ট। বুঝতে পারতেছেন এর গুরুত্বটা কি? এটা কি করে, এই যে গাইডিং দ্য স্ট্রাকচার এন্ড ফ্লো অফ ইউর আইডিয়াস। তুমি যে মেন লজিক পয়েন্ট গুলো দাঁড় করাবা, এই লজিক পয়েন্ট গুলোর আইডিয়া গুলোর ফ্লো এবং স্ট্রাকচারটাকে গাইড করে। চেষ্টা করবা অলওয়েজ থিসিস স্টেটমেন্টটা লেখার অ্যাডভান্সড গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি দিয়ে লেখা। সবচেয়ে তোমার রেঞ্জের মধ্যে, তোমার স্টকের মধ্যে যে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি গুলো তুমি ভালো পারো, ওই রকম অ্যাডভান্সড গ্রামার দ্বারা এটা একটু লেখার চেষ্টা করবা। এখন দেখেন কিভাবে লিখতে পারি ভাই। তাহলে আমরা যে কাজটা করব, লেখার আগে আমরা আগে একটা প্রশ্ন পড়ি। আপনাদেরকে আমি একটা কাজ দিব, সবাই খাতা কলম একটু রেডি রাখেন, আপনারা রেডি করবেন। কাজটা হলো, প্রশ্নে আমাকে বলতেছে যে ইন মেনি কান্ট্রিজ দ্য নাম্বার অফ পিপল হু আর ওভারওয়েট অর ওবেস, ওবেস মানে স্থূলকায়, মোটা হয়ে যাওয়া, এই যে ওজন বাড়ায়, ইজ ইনক্রিজিং। বেশিরভাগ দেশে নাম্বার অফ পিপলের কি হইতেছে, মোটা হয়ে যাইতেছে। মোটা হওয়া বা ওভারওয়েট হওয়া, এই সংখ্যাটা কি হইতেছে, ইনক্রিজ করতেছে।
প্রশ্ন হলো হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম, এই ঘটনাটা কেন ঘটতেছে, এই সমস্যাটা কেন ঘটতেছে, কেন মানুষ মোটা হইতেছে। আর বলতেছে হোয়াট মেজার্স উড বি টেকেন টু অ্যাড্রেস ইট, আর এই সমস্যা দূরীকরণে আমাদের করণীয়টা কি, কি ধরনের মেজার্স, কি ধরনের নিয়ামক, কি ধরনের মেথড, কি ধরনের স্ট্র্যাটেজিস আমরা শুড বি টেকেন, আমরা নিতে পারি। আপনাদের কাজ হলো মানুষ কেন মোটা হয় এর জন্য আপনারা 2টা বা 3টা পয়েন্ট বাইর করবেন, কারণ বাইর করবেন, কজ। এটা হলো প্রবলেম সলিউশন এসে। আর সলিউশন বাইর করবেন যে হাউ টু অ্যাড্রেস ইট, 2টা বা 3টা সলিউশন বাইর করবেন যে কিভাবে আমরা মোটা হওয়া থেকে উত্তরিত হইতে পারি, উত্তরণ ঘটাইতে পারি। লেখেন সবাই, মেন পয়েন্টটাকে 2 ওয়ার্ডের মধ্যে লিখবেন, বুঝতে পারছেন? কোলোকেশন বলে এটাকে, কোলোকেশনে লিখবেন 2 ওয়ার্ডে যে কিভাবে মোটা হওয়া থেকে উত্তরণ হইতে পারে, প্রবলেমটা কেন হয়, সমাধানটা কি। দ্রুত, আপনাদের সময় হলো 1.5 মিনিট। লিখতে পারছেন? লেখা হলে হ্যান্ড রেজ করবেন, বিশেষ করে নতুন স্টুডেন্ট যারা আছেন। সাদিকা, সাদিকা জাহান। আচ্ছা, আমি সময় দেই, বাকিরা একটু লিখে ফেলুক, ততক্ষণ আপনারা হ্যান্ড রেজ করে থাকেন, আমি ধরবো। তানজিম, নয়ন চন্দ্র রয়, তিনজন। দ্রুত করেন, আপনারা এরকম ঢিলামি করলে কিন্তু হবে না। রাইটিং এর টাইম কিন্তু সবার জন্য 40 মিনিট। দ্রুত ব্রেনকে রেসপন্স জেনারেট করতে হবে, চাপ দিয়ে বাইর করেন ব্রেন থেকে। আর বাচ্চা কান্দা শুরু করছে। মানুষ কেন মোটা হয়, আপনার আশেপাশের লোক কেন মোটা হইতেছে, তাকান ওদের দিকে, দিয়ে বোঝার চেষ্টা করেন। বা আপনার ওজন কেন বাড়ে, আর এই ওজন কমানোর জন্য আপনি কি করবেন, কি করলে ওজন কমে। আর একজনের হ্যান্ডরেজ নিব, দিয়ে বাদ বাকি বাদ। দ্রুত একজন হ্যান্ডরেজ করেন। আচ্ছা, সাদিকা আপু প্রথমে হ্যান্ডরেজ করছে। আপু কি কি পয়েন্ট লিখছেন আপনি? সাদিকা জাহান। জি ভাইয়া, দেখছি আনহেলদি ডায়েট, lack of exercise and eating junk food problem. লাক অফ না, ল্যাক অফ, ল্যাক উচ্চারণ হলো ল্যাক, ল্যাক অফ, ল্যাক অফ কি লিখছেন? ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজ। জি। আর জাঙ্ক ফুড, আচ্ছা এটা কি লিখবেন? ফুড কনজাম্পশন। হ্যাঁ, ফুড কনজাম্পশন, ফুড কনজাম্পশন। জি। তাহলে এটা আরেকটু সুন্দর স্মার্ট হয়। আচ্ছা, সলিউশন কি? Maintain healthy diet and doing exercise. ওকে, গুড, ঠিক আছে, মিট করেন। তানজিল ভাই কি লিখছেন? তানজিল সরকার। ভাইয়া হচ্ছে আমিও তো সেমই লিখছিলাম, ফাস্ট ফুড কনজাম্পশন, আর হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আর হচ্ছে ওকে, তো মোটামুটি একই। আর সলিউশন কি লিখছেন?
সলিউশন। আচ্ছা, এনসি রয় কি লিখছেন ভাইয়া? ভাই আমি যদি আলাদা কিছু পয়েন্ট এড করি, সেটা হচ্ছে আপনার যেমন বর্তমান ছেলেবেলা ভিডিও গেমসে প্রচুর পরিমাণে খেলাধুলা করে, এটা একটা কারণ হতে পারে। আর এভাবে normally বলা, psych- এটা একটা সামারাইজ করতে হবে। আমি আগে বলছি 2 ওয়ার্ডে বলতে হবে, 2 ওয়ার্ডে। ভিডিও গেমস and also vehicles. আমরা বলতে পারি এই শব্দটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি অ্যাডিকশন ইন ভিডিও গেমস, অ্যাডিকশন ইন ভিডিও গেমস, এটা একটা পয়েন্ট। আর কি লিখছেন? একটা নতুন যদি কারণ বলে হচ্ছে ভেহিকলস, কি rather than vehicles like যানবাহন। yeah, ভেহিকেলে কি বাংলায় বলেন? ভেহিকলস নর্মালি যদি আমি ভেঙে বলি, লাইক ধরেন আমরা সাইকেল বাদে ভেহিকেল ইউজ করি, যেমন নর্মালি হাঁটা চলার বাদ দিয়ে আমরা সাধারণত গাড়ি যেগুলো আমাদের কার বা বাইক ইউজ করি, এই জন্য একটা কারণ। আচ্ছা আচ্ছা, ওইটাকে বলতে হবে যে ট্রান্সপোর্টেশন। তাহলে আমরা বলতে পারি যে ইউজেস অফ মোটর ট্রান্সপোর্টেশন Yeah. বা মোটর ভেহিকেল। হ্যাঁ, তাহলে আমরা ওভার রিলায়েন্স অন, এটাকে স্মার্ট করে যদি বলি তাহলে আমরা বলতে পারি ওভার রিলায়েন্স অন মোটর ভেহিকেল, ওভার রিলায়েন্স অন মোটর ভেহিকেল, মানে vehicles. অতিরিক্ত কার উপর রিলায়েন্ট করতেছি, নির্ভর করতেছি মোটর ভেহিকেলের উপর। Okay. এভাবে করে বলতে হবে। দেখেন আমি আগে বলছি যে এখানে আপনাকে, এটা একটা রোড ম্যাপ, এটা কিন্তু ডিটেইলিং এর জায়গা না, এটা হলো সামারির জায়গা, ঠিক আছে? কোলোকেশন বলে এটাকে, একসাথে 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ড একত্রিত করে কোনো একটা বড় বৃহত্তর একটা ভাব প্রকাশ করা, এটাকে বলে কোলোকেশন। বুঝতে পারছেন? আচ্ছা, আমার বাচ্চা শহীদ হয়ে যাইতেছে, আল্লাহ দাঁড়ান একটু, আপনারা লাইনে থাকেন, আমি আসতেছি। হ্যাঁ, 1 মিনিট আসতেছি। বাবা ছাড়া কিছু বুঝে না। আমার ছাত্র, হ্যাঁ শুনতেছেন? এই যে দেখছেন বাচ্চা, আমি নিচে থেমে গেছে আমার বাচ্চা। আব্বু ক্লাস চলতেছে, ক্লাস চলতেছে, যে তোমার আপুরা এখানে ক্লাস নিতেছে, আঙ্কেল আন্টিরা। আচ্ছা আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ওভার রিলায়েন্স অন ভেহিকেলে ছিলাম, রাইট? এনসি রয়, আর কি পয়েন্ট লিখছেন আপনি? কান্দিস না, এই যে ক্লাসে এখন নিয়ে যাও ভাই এগুলো তো আমি প্রবলেম তো বললাম, বাকিগুলো তো কয়েকটা বলছি ওটা। তারপর আমি নতুন যদি আরেকটা বলি, তাহলে আপনার অ্যাটেন্ড করতে আমি যদি ডিরেক্ট পয়েন্টে যাই, বলতে ফিজিক্যাল স্পোর্টস হোম মেক ফুডস অর ডিশেস। এখানে একটা আমি কথা বলি সবার উদ্দেশ্যে, সেটা হলো আপনারা কখনোই এরকম জিনিসে যায়েন না যেটা হলো আমরা একটু ডিফারেন্ট টাইপের একটা পয়েন্ট বললাম, ডিফারেন্ট টাইপের একটা লজিক বললাম। হ্যাঁ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট না।
দেখেন আপনি যখন একটা নর্মালি আমরা যেভাবে চিন্তা করি ওই চিন্তার বাইরের কোনো পার্সপেক্টিভ নিয়ে যখন আপনারা পয়েন্টিং করবেন তখন যেটা হবে ওইটা নিয়ে আপনি কি কতটুকুন ইলাবোরেট করতে পারতেছেন, এক্সপ্যান্ড করতে পারতেছেন, হ্যাঁ সাপোর্ট করে আইডিয়া লিখতে পারতেছেন, ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার কথাটা বুঝছেন? শুধু আমি পয়েন্ট দিয়ে দিলেই হইলো না, আমাকে চিন্তা করতে হবে এই পয়েন্টটা আমি আসলে কতটুকুন লিখতে পারতেছি, কতটুকুন বাড়াইতে পারতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কথাটা বুঝছেন? সো যারা এরকম বললো যে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে হলো ফুড কনজাম্পশন, এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইউজুয়াল এবং আসলে মানুষের ওজন বাড়ার পিছনে কিন্তু এগুলোই দায়ী। হাঁটা চলা করতেছি না, খাওয়া দাওয়া ঠিক নাই, এইসবই কিন্তু দায়ী। তো যখন আপনি এগুলো পয়েন্টকে অ্যাড্রেস করবেন তখন আপনার কিন্তু লেখাটা অনেক সহজ হবে। কারণ আপনি থিসিস স্টেটমেন্ট দেখে তো আপনি বেঁচে গেলেন, ব্যাপারটা এরকম না। আপনাকে তো বডি প্যারাগ্রাফ লিখতে হবে। সো বডি প্যারাগ্রাফ তো আপনি এই পয়েন্টগুলো নিয়েই আপনাকে লিখতে হবে। বুঝছেন আমার কথা? এই কারণে অনেক বেশি ডিফারেন্ট টাইপের পয়েন্ট না ভেবে গতানুগতিক মানুষ যেভাবে চিন্তা করে, যেভাবে আমরা কোনো একটা প্রবলেমকে অ্যাড্রেস করি, ওই জিনিসগুলো নিয়ে লেখা ভালো প্র্যাকটিস। ঠিক আছে? আর একজনের আমি নিব, আমি পয়েন্ট বুঝতে পারছি, জিনিসগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, লাস্ট আর একজনের কে হ্যান্ড রেজ করে রাখছিলেন এনসি রয়ের নিচে? আনিকা আপু। আনিকা আপু কি লিখছিলেন? জি ভাইয়া, ওনারা যেরকম লিখছে আমি সিমিলারলি লিখছি, যে তিনটা যেটা লিখছি, একটা হচ্ছে এগ্রেসিভ মার্কেটিং অফ আনহেলথি ফুড, যেটা হচ্ছে গিয়ে যে এখন তো ধরেন চিপার অল্টারনেটিভ গুলোকে অনেক বেশি মার্কেট করা হয় আর কি, ফ্ল্যাশি মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং করা হয়। So people are drawn into those type of food more than the healthy options. তো এইটা একটা লিখছি। আর দুই ওয়ার্ডে কি লিখছেন? দুই ওয়ার্ডে কি লিখছেন? সরি বুঝি নাই। দুইটা ওয়ার্ডে কি লিখছেন? পয়েন্টটা দুইটা ওয়ার্ডে বলতে হবে আমার। ভাইয়া দুইটা ওয়ার্ড হয় নাই, চারটা হয়েছে। অ্যাগ্রেসিভ মার্কেটিং যদি বলি, এটা একটা হইতে পারে, অ্যাগ্রেসিভ মার্কেটিং অফ আনহেলথি ফুড, এইটা লিখছি। আচ্ছা, তাহলে ব্র্যান্ডিং অফ লিখতে পারেন আপনি, ছোট। ব্র্যান্ডিং অফ আনহেলদি ফুড আর একটু ছোট হইলো, ঠিক আছে? আচ্ছা, ব্র্যান্ডিং অন অথবা ব্র্যান্ডিং অফ আনহেলদি ফুড, এক নম্বর পয়েন্ট। আর লিখছি হচ্ছে রিডিউসড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডিক্লাইনিং বা রিডিউসিং, সেটা বলা যেতে পারে। আচ্ছা, ভালো। দেন আরেকটা লিখছি হচ্ছে লাইক, ওটা আমি একটা স্টেটমেন্ট হিসেবে লিখছি যে প্রসেস ফুড ইজ চিপার। অ্যাভেলেবিলিটি, ইজি অ্যাক্সেস টু, মানে ইজি অ্যাক্সেস। অথবা এটা আরেকটু সুন্দর ভালো একটা নাউন হলো অ্যাভেলেবিলিটি অফ চিপার ফুড। অ্যাভেলেবিলিটি অফ চিপার ফুড লিখবেন, ঠিক আছে? কনভেনশনাল দেওয়া যেতে পারে না? কনভেনশনাল মানে তো গতানুগতিক। কোথায় কনভেনশনাল দিতে পারেন, দিতে চাচ্ছেন? না মানে ফুড তো এখন তো আমরা ফাস্ট ফুড খুব সহজেই পাইতে পারি, এটাই না, কিন্তু কনভেনশনাল মানে তো তাই না। কনভেনশনাল মানে কি? কনভেনশনাল মানে কোন জিনিস গতানুগতিক কোন জিনিস। কনভেনশনাল মার্কেটিং মানে কি? আমরা মুখে টুকে বলতেছি এটা হলো কনভেনশনাল মার্কেটিং। সাধারণত যে ঘটনাটা ঘটে এটাই হলো কনভেনশনাল, যেভাবে হয়। সাধারণত আমরা জুনিয়ররা বড়দেরকে সালাম দেয়, এটা হলো কনভেনশনাল স্ট্র্যাটেজি, কনভেনশনাল অ্যাপ্রোচ। আর বড়রা কখনো ছোটদেরকে আগে সালাম দেয় না, এটা কনভেনশনাল। কিন্তু এখন বড়রা যদি ছোটদেরকে সালাম দেয় তার মানে এটা আনকনভেনশনাল। বুঝাতে পারছি আমি? সো এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না। এখানে ওয়ার্ড চয়েসের উপরে কিন্তু আবার ব্যান্ড স্কোর আছে, দেখেন খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে খেয়াল করেন, ডাইরেক্ট বলবে ওয়ার্ড চয়েস। এই যে দেখেন লেখা আছে অকেশনাল ইনঅ্যাকিউরেসি ইন ওয়ার্ড চয়েস। আমি একটা অ্যাডভান্স ওয়ার্ড দিলাম কিন্তু এখানে এই ওয়ার্ডটা যায় না। আমরা বাংলায় বলি না যে তোর সাথে ওই যায় না, তোর সাথে এই কথাটা যায় না, তোর সাথে এই জবটা যায় না, তোর সাথে এই মেয়ের সাথে প্রেম করো যায় না। এটাই হলো ওয়ার্ড চয়েস। বুঝতে পারছেন? এরকম যায় না টাইপের ওয়ার্ড দেওয়া যাবে, যদিও সেটা ভালো ওয়ার্ড হয়। এবং দেখেন যে কোলোকেশন বারবার বলতেছি না আমি, ওরা কিন্তু বলেই দিছে যে তুই যদি 8 পাইতে চাস তোকে এরকম কোলোকেশন ইউজ করতে হবে। কোলোকেশন মানে যে একসাথে দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড একত্রিত করে কোনো মিনিং প্রকাশ করা, এটাকে বলে কোলোকেশন। বুঝতে পারছেন? ইভেন 7ও যদি পাইতে চান তাও কিন্তু আপনাকে এরকম কোলোকেশন ইউজ করতে হবে। সাম অ্যাওয়ারনেস অফ কোলোকেশন, অ্যাওয়ারনেস অফ স্টাইল এন্ড কোলোকেশন। অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে হলো এই যে আপনি একটা ওয়ার্ড যে ইউজ করতেছেন সেটা কি ওই যাওয়ার ব্যাপারটা, যে এখানে কি আদৌ যাইতেছে কিনা, বা এটার সাথে এটা কি মেক সেন্স করে কিনা। বাংলা একটা শব্দ আছে না, মেক সেন্স করা, আদৌ এটা মেক সেন্স করতেছে কিনা।
এই ওয়াইজ আপনাকে কোলোকেশন ইউজ করতে হবে। ভাই রাইটিং এ 7 পাওয়া কিন্তু এত সহজ জিনিস না। 7 পাইতে গেলে আপনাকে যথেষ্ট হিসাব নিকাশ আছে। ক্লিয়ার? সো ওয়ার্ড চয়েসটাকে বুঝতে হবে। আমরা অনেক গভীরে চলে গেছি, আসেন এবার দেখি কিভাবে লিখতে হয়। ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা কেউ লিভ নিলে বলার দরকার নেই, এমনি চলে যাবেন। এখন দেখেন তাহলে আমরা একটা স্ট্রং থিসিস স্টেটমেন্ট কিভাবে দাঁড় করাতে পারি। তাহলে স্ট্রং থিসিস স্টেটমেন্ট দাঁড় করাতে গেলে আমরা প্রশ্নের মধ্যে মূল অংশটা কি, মূল অংশটা হলো মোটা হওয়াটা বাড়তেছে। এটাই হলো মূল অংশ, যে ওভারওয়েট বা ওবেস, মোটা হওয়া, স্থূলকায় হওয়া, এটা কি হইতেছে, ইনক্রিজ হইতেছে। তাহলে এই অংশ থেকে আমরা শুরু করব। আমি লিখছি দ্য রাইজিং রেটস অফ ওবেসিটি। খেয়াল করেন ওবেসটা এখানে ছিল ভার্ব, আর এই জায়গাতে আমরা নাউন লাগাইছি। ঠিক আছে, নাউন ফ্রেজ করছি এখানে, কি ইনক্রিজিং না লিখে লিখছি দ্য রাইজিং রেটস অফ। মোটা যে হইতেছে এই রেটটা কি হইতেছে, রাইজ হইতেছে, বাড়তেছে। কেন? আর প্রাইমারিলি অ্যাট্রিবিউটেড ডিউ টু, প্রধানত দায়ী, প্রধানত ঘটতেছে, কিসের কারণে ঘটতেছে, আর প্রাইমারিলি অ্যাট্রিবিউটেড ডিউ টু 1 নাম্বার পয়েন্ট হলো আনহেলদি ডায়েট, যেটা আপনারা অলরেডি লিখছেন, যে ডায়েটিং ঠিক নাই, উল্টাপাল্টা খাবার দাবার খাই আমরা, এই কারণে মানুষ মোটা হইতেছে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মানুষজন এখন কি করতেছে, এই চেয়ারে বসে থাকলে তো থাকেই, উঠার কোনো নাম নাই। 2 মিনিটের রাস্তা রিক্সায় যায়, তার মানে কি এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। আর 3 নাম্বার হলো আমার বাবা মা মোটা, এই জন্য আমি মোটা হয়েছি, আমার বংশানুক্রমিক মোটা, আমার বংশ উচ্চ বংশ, এই কারণে আমি মোটা হয়েছি। এই যে হরমোনাল ইমব্যালেন্স, হরমোন ঠিক নাই শরীরে, এখন হরমোন উল্টাপাল্টা হয়ে গেছে। দেখবেন মেয়েদের যখন প্রেগনেন্সির পরে বাচ্চা যখন হয়, হঠাৎ করে মেয়েরা মোটা হয়ে যায়। কারণ কি? কারণ ওই সময় তাদের হরমোন শরীরে এই বিভিন্ন ধরনের হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়। এই কারণে কিন্তু দেখবেন হঠাৎ করে ওয়েট লস হয়ে গেছে কারো, বা কেউ হয়তো হঠাৎ করে মোটা হয়ে গেছে। সো এটা একটা খুবই একটা কনভেনশনাল একটা আইডিয়া, কনভেনশনাল একটা লজিক, যে হ্যাঁ আসলে এই কারণে মানুষ মোটা হয়। তাহলে 3টা পয়েন্ট দিলাম। এখন আমি বলতেছি তাহলে এখান থেকে উত্তরণের উপায় কি। এবার আমরা অ্যান্ড যুক্ত করলাম, দিয়ে বললাম অ্যাড্রেসিং দিস ইস্যুস। দেখেন প্রশ্নটাতে ছিল কি, হোয়াট মেজার্স কুড বি টেকেন টু অ্যাড্রেস ইট। এখান থেকে আমি টানলাম যে অ্যাড্রেসিং দিস ইস্যুস, এই ইস্যুটা যদি আমরা সমাধান করতে চাই, রিকোয়ার্স এ কম্বিনেশন অফ, প্রয়োজন কি, এটার জন্য আমরা কি করতে পারি, একটা সম্মিলিত প্রয়াস প্রয়োজন। কিসের? 1 নম্বর পয়েন্ট হলো পাবলিক হেলথ ইনিশিয়েটিভস। আমাদেরকে এরকম ইনিশিয়েটিভস নিতে হবে, উদ্যোগ নিতে হবে। কিসের? এই পাবলিক হেলথ রিলেটেড। মানুষকে সচেতন করতে হবে যে আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কি করণীয় উচিত, কি করা উচিত, কি করা উচিত না, এই জিনিসগুলোর উদ্যোগ নিতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো ডিসেমিনেশন অফ নলেজ, জ্ঞান ছড়ায় দিতে হবে। ডিসিমিনেট করা মানে ছড়ায় দেওয়া, জ্ঞান মানুষের মধ্যে ছড়ায় দেওয়া। কিসের জ্ঞান? যে কোন খাবারের মধ্যে প্রোটিন আছে, কোন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে, কোনটা ভাইটামিন, কোনটা মিনারেলস, হ্যাঁ, কোন খাবারের মধ্যে ভিটামিন সি, কোনটা ভিটামিন ডি, এই জিনিসগুলো নিয়ে নলেজ মানুষকে কি করতে হবে, ডিসিমিনেট করতে হবে। কোন খাবার খেলে মানুষ মোটা হয়ে যায়, কোন খাবার এড়িয়ে চলা উচিত, এই যে জ্ঞানটা মানুষকে ছড়াইতে হবে। আর 3 নাম্বার পয়েন্ট আমি বলতেছি যে পলিসি চেঞ্জ করতে হবে, পলিসি মেক করতে হবে আলাদা করে। কিরকম? মনে করেন এই যে অ্যালকোহল খাইলে মানুষের ওজন বাড়তে পারে, তাহলে অ্যালকোহল নিষিদ্ধ করতে হবে, সরকারিভাবে অ্যালকোহলের ব্যাপারে একটা নিষেধাজ্ঞা জারি করতে হবে। অথবা বাচ্চারা ছোটবেলাতে এই যে ফাস্ট ফুড খায়, বা ধরেন স্কুলের সামনে পিৎজা বার্গার এগুলো ইউজ করে বেচে, এই বেচাটার উপরে কি করতে হবে, নিষেধাজ্ঞা জারি করতে হবে, যে স্কুলের সামনে এগুলো বেচা যাবে না। প্রিন্সিপাল বলে দিবে যে তোমরা স্কুলের সামনে এগুলো বেচতে পারবে না। তার মানে কি, এই যে পলিসি চেঞ্জ করতে হবে। যদি আমরা এরকম করতে পারি তাহলে এই মোটা হওয়ার রেঞ্জটা, রেটটা আমরা কি কমাইতে পারবো, হ্রাস করতে পারবো, বা কন্ট্রোল করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে 2 লাইনের একটা পড়া যখন আমি লিখলাম, এই কথাটা যখন আমি আলোচনা করলাম, আপনারা কি খেয়াল করছেন পুরো এসেতে আমরা আসলে যা লেখাটা লিখবো, যে জিনিসগুলোকে আমরা ইলাবোরেট করব, আমরা সাপোর্ট করব, এক্সপ্যান্ড করব, ওই কথাবার্তা গুলোর একটা সিনপসিস, একটা সামারি কিন্তু অলরেডি এই জায়গাতে আমরা দিয়ে দেওয়া শেষ। আর কি কোনো কিছু বাকি আছে? প্যারাগ্রাফে আমরা যে কথাগুলো লিখবো, পুরো এসেতে আমরা বডি প্যারাগ্রাফ 1, 2, 3 তে যা লিখবো তার কথাবার্তা কিন্তু এই জায়গায় জাস্ট আলোচনা করা শেষ। সো এইটাই হলো আসলে থিসিস স্টেটমেন্ট। বুঝতেছেন আপনারা ক্লাস? এইভাবে করে থিসিস স্টেটমেন্ট লিখতে হবে আপনাদের। তাহলে এখানে আরেকটু যদি আমি বলি, তাহলে আমরা মনে করেন বডি প্যারাগ্রাফ 1টা লিখবো যে আনহেলদি ডায়েট বলতে কি বুঝাইলাম,
বডি প্যারাগ্রাফ 2টা ধরেন লিখবো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি বুঝাইলাম, অথবা বডি প্যারাগ্রাফ 3টা আমরা লিখবো হরমোনাল ইমব্যালেন্স নিয়ে, অথবা আর দুই ভাবে লিখতে পারি। ধরেন আমি যদি বডি প্যারাগ্রাফ 2টা লিখি, তাহলে একটা বডি প্যারাগ্রাফের মধ্যে ব্যাখ্যা করব আনহেলদি ডায়েট, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হরমোনাল ইমব্যালেন্স, মানে কারণগুলো কি কি একটা বডি প্যারাগ্রাফে বর্ণনা করে দিলাম। আর আমরা যখন সলিউশন লিখবো তখন আরেকটা বডি প্যারাগ্রাফে এই যে পাবলিক হেলথ ইনিশিয়েটিভ মানে কি, ডিসিমিলেশন অফ নলেজ মানে কি, পলিসি চেঞ্জ মানে কি, এগুলো নিয়ে আমরা আরেকটা বডি প্যারাগ্রাফ লিখবো। বাচ্চা একদমই থামতেছে না, অনেক কাঁদতেছে। সো এভাবে করে থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। একইভাবে আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে আরো ভালো মতন বুঝবেন। ধরেন উপরের দিকে তাকান, আমাকে প্রশ্নে বলতেছে যে ইট ইজ এসেনশিয়াল টু প্রায়োরিটাইজ ইনভেস্টিং ইন গার্লস এন্ড উইমেন্স এডুকেশন। মেয়েদের শিক্ষায় ইনভেস্টমেন্ট বাড়ানোতে প্রায়োরিটি দিতে হবে, ফোকাস দিতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? তাহলে প্রশ্ন হলো আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? তাহলে আপনি যদি বলেন যে আমি এগ্রি করি, তার মানে আপনি বলতেছেন মেয়েদের শিক্ষায় ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তো মেয়েদের শিক্ষায় কেন ইনভেস্টমেন্ট বাড়াতে হবে তার জন্য আপনাকে পয়েন্ট দেখাতে হবে। তাহলে একটা পয়েন্ট আপনি বললেন যে মেয়েদেরকে ক্ষমতায়িত করায়, যে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য ইনভেস্ট করা উচিত, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমি বললাম যে আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে চাই, ইকোনমিক গ্রোথ, এটাকে যদি আমরা এনশিওর করতে চাই, ইকোনমিক গ্রোথ যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই মেয়েদের শিক্ষায় ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। কেন? কারণ শুধু ছেলের ইনকাম দিয়ে দেশের অর্থনৈতিক চাকা ঘুরবে না, তাহলে মেয়েদেরকেও ইনকামের সাথে একটা ইনভলভ হইতে হবে, ইকোনমিক গ্রোথের সাথে ইনভলভ হইতে হবে। 3 নাম্বার হলো সোশ্যাল প্রোগ্রেস। আমরা যদি সামাজিক ভাবে আগাইতে চাই, শিক্ষার দিক দিয়ে বলেন, হ্যাঁ, বিকাশের দিক দিয়ে বলেন, সামাজিকতার দিক দিয়ে বলেন, যে কোনো দিক দিয়ে বলেন, আমরা যদি সামাজিক ভাবে আগাইতে চাই তাহলে আমাদেরকে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। তাহলে এই 3টা হলো আমার মেন আর্গুমেন্ট, মেন লজিক। একটা হলো উইমেন এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক গ্রোথ, আর সোশ্যাল প্রোগ্রেস। কথা ক্লিয়ার? তাহলে এখন এটাকে কিভাবে আমরা লিখতে পারি থিসিস স্টেটমেন্টে দেখেন। তাহলে আমরা ডাইরেক্ট প্রশ্নের মধ্যে থেকেই ওয়ার্ডগুলোকে বাইর করব। তাহলে এখানে মেন ভার্বটা কি? ইনভেস্ট। তাহলে ইনভেস্ট না লিখে আমরা ফান্ডিং লিখতে পারতাম। এক ভাই যেমন বলছো ফান্ডিং, হ্যাঁ, অথবা ফাইন্যান্সিং ইন ফিমেল এডুকেশন। এখানে ছিল গার্লস, আলহামদুলিল্লাহ, এখানে ছিল গার্লস এন্ড উইমেন্স এডুকেশন। তাহলে গার্লস এন্ড উইমেন্স না লিখে এটাকে আমরা সিনোনিম লিখলাম কি? ফিমেল এডুকেশন। তাহলে ফান্ডিং ইন ফিমেল এডুকেশন বা ফাইন্যান্সিং ইন ফিমেল এডুকেশন, এখানে কিন্তু আবার স্পেন্ডিং লিখতে যান না, তাহলে কিন্তু ওয়ার্ড চয়েসটা ঠিক হইলো না, তাহলে আবার ভ্যান স্কোর ডাউন হবে। আচ্ছা, তাহলে ইনভেস্টিং ইন ফিমেল এডুকেশন ইজ ক্রুশিয়াল। দেখেন এখানে ছিল এসেনশিয়াল, আমি এসেনশিয়াল না লিখে আমি লিখলাম ক্রুশিয়াল। এই যে ওয়ার্ড কি কিন্তু চেঞ্জ করে ফেলছি, সিনোনিম করে ফেলছি। কিসের জন্য? ফর অ্যাডভান্সিং। কাকে অ্যাডভান্স করার জন্য? এই 3টা পয়েন্ট, যে একটা হলো উইমেন এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক গ্রোথ এন্ড সোশ্যাল প্রোগ্রেস। এখান পর্যন্ত বাক্য লিখে দিলেই আমার জিনিস শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে থিসিস স্টেটমেন্টটা এমন ভাবে লিখবেন যেন আপনি যে পরবর্তীতে বডি প্যারাগ্রাফ গুলো লিখবেন বা আপনি যে এসেটা দেখাবেন, এইটার যেন একটা পরিপূর্ণ সামারি এই জায়গায় পাওয়া যায়, একটা পরিপূর্ণ রোড ম্যাপ যেন এই জায়গায় পাওয়া যায়, একটা ক্লিয়ার ডিরেকশন যেন এই জায়গায় পাওয়া যায়। এই কারণে এখান পর্যন্ত লিখলে কিন্তু জিনিসটা শেষ হয়ে যেতেছে, ক্লিয়ার হইতেছে না। তো ক্লিয়ার করার জন্য আমি আরো কিছু সেন্টেন্সের কিছু অংশ যুক্ত করলাম। যেমন এখানে লিখছি অ্যাজ ইট এম্পাওয়ার্স, কারণ এটা কি করে? এম্পাওয়ারিং করে, শক্তিশালী করে। কাদেরকে? উইমেনদেরকে। কি করার জন্য? টু বিকাম অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দেয়ার কমিউনিটি। তাদের ওয়ার্ক ফোর্সে হইতে পারে, ওয়ার্ক কমিউনিটিতে হইতে পারে, ফ্যামিলি কমিউনিটিতে হইতে পারে, হ্যাঁ, যে কোনো কমিউনিটি হোক, সেই জায়গাতে তারা কি হয়? সক্রিয় ভূমিকা পালন করে, একজন অংশগ্রহণকারী হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আর কি করতে পারে? কন্ট্রিবিউটস টু এ মোর ইকুইটেবল, সমতা ভিত্তিক এন্ড প্রসপারাস সোসাইটি, এই জায়গাতে তারা কন্ট্রিবিউট করতে পারে। তাহলে দেখেন আপনি যখন এই পুরো জিনিসটা পড়বেন তখন আপনার কাছে একদম স্পষ্ট, ট্রান্সপারেন্ট, ক্লিয়ার যে কেন মেয়েদের শিক্ষায় ইনভেস্টমেন্টটাকে বাড়াইতে হবে, প্রায়োরিটি দিতে হবে, ফোকাস দিতে হবে। সো এভাবে করে আমাদেরকে থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে যে কোলোকেশন বললাম, একসাথে 2টা ওয়ার্ডে মেন বক্তব্যটাকে তুলে ধরা। তাহলে যে উইমেন এম্পাওয়ারমেন্ট মেন বক্তব্য, ইকোনমিক গ্রোথ মেন বক্তব্য, সোশ্যাল প্রোগ্রেস মেন বক্তব্য, মেন লজিক। গট ইট? বুঝছেন আপনারা কিভাবে লিখতে হবে? সো এভাবে করে বাড়িতে আপনারা প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস না করলে
অ্যাকিউরেসি আসবে না। ভাই একটা কোশ্চেন ছিল এখানে। বলেন বলেন। ভাই আমি যদি এখানে হচ্ছে দুইটা বডি প্যারাগ্রাফ করি, একটাতে হচ্ছে আমি ওই যে প্রথমের ওইটাতেই এনভায়রনমেন্টটা এটা প্রথমটা দিলাম, আর দ্বিতীয়টাতে ওই যে সোশ্যাল আর হচ্ছে যে ইকোনমিক্যাল গ্রোথ, এই দুইটাকে যদি আমি একসাথে যদি বডি প্যারাগ্রাফে টুতে দিয়ে দিই, মানে তিনটা প্যারাগ্রাফ আমি না করি, মানে সোশ্যাল প্রোগ্রেস প্লাস হচ্ছে ইকোনমিক্যাল গ্রোথ, তাইলে কি প্রবলেম হবে কোনো? না না, কোনো প্রবলেম হবে না, অবশ্যই আপনি করতে পারবেন। এখানে একটা ভালো একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরটার সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি। মনে করেন ওই ভাইয়া যেটা বললো যে আমি বডি প্যারাগ্রাফ, আপনি আগের থেকে জানেন যে আমি বডি প্যারাগ্রাফ দুইটা লিখবো ফর এক্সাম্পল। তাহলে আপনি কি করলেন, মনে করেন সোশ্যাল প্রোগ্রেস লেখেন নাই, দুইটা পয়েন্ট লিখলেন। একটা পয়েন্ট লিখলেন হলো উইমেন এম্পাওয়ারমেন্ট, আর একটা পয়েন্ট লিখলেন ইকোনমিক গ্রোথ। কথা ভালো করে শুনেন, দুইটা পয়েন্ট আপনি থিসিস স্টেটমেন্টে উল্লেখ করলেন, করে থিসিস স্টেটমেন্টকে লিখে শেষ করে ফেললেন। এখন আপনি এবার বডি প্যারাগ্রাফ 1 লিখলেন প্লাস বডি প্যারাগ্রাফ 2 লিখলেন। তাহলে বডি প্যারাগ্রাফ 1 লিখলেন উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য, ইকোনমিক গ্রোথ লিখলেন বডি প্যারাগ্রাফ 2 এর জন্য। এবার আপনি হিসাব করে দেখতেছেন কনক্লুশনে যদি আমি 50 ওয়ার্ড ধরে ফেলি, তাহলে কনক্লুশনের 50 ওয়ার্ড ধরেও 250 ওয়ার্ড আর হইতেছে না। মানে এই বডি প্যারাগ্রাফ 2 লেখা পর্যন্ত আপনি ওয়ার্ড কাউন্ট করে দেখলেন সর্বসাকুল্যে আপনার 150 ওয়ার্ড হয়েছে। তাহলে এদিকে হলো 150 ওয়ার্ড, আর এখন কনক্লুশন লিখবেন 50 ওয়ার্ড, তার মানে কি টোটাল কত? 200 ওয়ার্ড। এখন আপনাকে তো লিখতে বলছে 250 ওয়ার্ডে, এখন আপনি তো 200 ওয়ার্ডে লিখছেন, এখন আপনি বাকি 50 ওয়ার্ড পাইবেন কই? এখন আপনি তাহলে এখন চিন্তা করতেছেন আল্লাহ এখন তো আমার উপায় নাই, তাহলে এখন আমি বডি প্যারাগ্রাফ 3 লিখে ফেলি। বডি প্যারাগ্রাফ 3 কি দিয়ে লিখবেন? মনে মনে আপনি ধরে নিলেন যে সোশ্যাল প্রোগ্রেস নিয়ে আমি বডি প্যারাগ্রাফ 3 লিখবো। এই কাজটা করলে ব্যান্ড স্কোর ডাউন, এটা আপনি করতে পারবেন না। কেন পারবেন না বলেন তো? কারণ আমি থিসিস স্টেটমেন্টে ওইটা উল্লেখ করিনি। কারণ থিসিস স্টেটমেন্টে এই কথা আপনি উল্লেখ করেন নাই। যেই কথা থিসিস স্টেটমেন্টে উল্লেখ করেন নাই সেই কাজ কখনো বডি প্যারাগ্রাফে দেখানো যাবে না। যেমন আমার বাপের জমি ধরেন 5 বিঘা জমি, আমরা ধরেন 2 ভাই বোন, তাহলে একজন পাবে 2.5 বিঘা, একজন পাবে 2.5 বিঘা, রাইট? এখন আমার বাপের জমিই 5 বিঘা, এখন যখন আমার ভাই ধরেন হয়ে গেল 3 জন ফর এক্সাম্পল, পরে আর একজন জন্ম নিল, তো সে কি 2.5 বিঘা 2.5 বিঘা করে পাবে ভাগ? তখন কি আমরা 2 জনের 2.5 বিঘা করে ভাগ পাবো? তখন ভাগটা কিন্তু 5 বিঘাকে 3 দিয়ে ভাগ যাবে। আমার কথাটা কি বুঝছেন? তার মানে যেই জিনিস আপনার নাই সেই জিনিস আপনি দিবেন কোথা থেকে? এই কাজটা করা যাবে না। তাহলে আমি এক্সট্রা পয়েন্ট দিয়েই রাখবো থিসিস স্টেটমেন্টে। ধরেন যে ভাই যে কথাটা বললো যে আমি ভাইয়া উইমেন এম্পাওয়ারমেন্ট দিয়ে একটা পয়েন্ট লিখলাম, ভালো কথা। এখন আমি অলরেডি দেখলাম যে আমি ইন্ট্রোডাকশনে মোটামুটি 50 ওয়ার্ড বা 60 ওয়ার্ড লিখছিলাম, এখন বডি প্যারাগ্রাফ 1 এ আমি আরো ধরেন 55 ওয়ার্ড লিখলাম, তার মানে অলরেডি এখানে আমার 110 ওয়ার্ড আছে। এখন আমি হিসাব করে দেখতেছি এদিকে আমি আরো যদি কনক্লুশনে 60 ওয়ার্ড লিখি তাহলে অলরেডি আমার 200 প্লাস ওয়ার্ড হয়ে যেতেছে। তাহলে আমি বডি প্যারাগ্রাফ 3টা লিখতে গেলে 300 ওয়ার্ড পার, এটা না করে আমি মাত্র আর একটা বডি প্যারাগ্রাফ লিখবো যেটাতে আমি 50 বা 55 ওয়ার্ড দেখাবো। কিন্তু আমার হাতে তো পয়েন্ট আছে দুইটা, ইকোনমিক গ্রোথ আর সোশ্যাল প্রোগ্রেস। এখন আমি কি করব? তখন আপনি যেটা করবেন ওই বডি প্যারাগ্রাফের মধ্যে এই 50 ওয়ার্ডের মধ্যেই আপনি এই দুইটা জিনিসকে ভাগ ভাগ করে দিবেন। অর্ধেকে লিখবেন আপনি সোশ্যাল প্রোগ্রেস নিয়ে, অর্ধেক লিখবেন ইকোনমিক গ্রোথ নিয়ে। কথা ক্লিয়ার? সো এইভাবে করে আমাদের রাইটিংটাকে আমরা লিখে আসবো। আর এই কারণেই আমি এই যে আগে যখন প্রবলেম সলিউশন দেখালাম তখন আমি কিন্তু বললাম যে আপনারা যদি দুইটা বডি প্যারাগ্রাফ লেখেন তাহলে একটা বডি প্যারাগ্রাফ লিখবেন 3টা পয়েন্টের প্রবলেম নিয়ে, আর একটা বডি প্যারাগ্রাফ লিখবেন 3টা পয়েন্টের সলিউশন নিয়ে, তাহলেই হয়ে গেল। আর যদি মনে করেন যে আমার বডি প্যারাগ্রাফ 3টা লেখা লাগবে তাহলে একটা বডি প্যারাগ্রাফ শেষেরটা লিখবেন পুরাটাই সলিউশনের উপর, পুরাটাই সলিউশন। আর বডি প্যারাগ্রাফ 1 লিখবেন একটা পয়েন্টে, আর বডি প্যারাগ্রাফ 2 লিখবেন 2টা পয়েন্টে প্রবলেম, তাহলেই হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এই হলো থিসিস স্টেটমেন্টের কাহিনী ক্যাচ্চা। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। আর কোনো ক্লারিফিকেশন লাগবে? গেল। এবার আসেন আমরা শিখবো হলো ক্লারিফাই ইওর সাইড। অলরেডি থিসিস স্টেটমেন্ট শিখে ফেললাম, আড়াই লাইনে কিভাবে লিখবো। এরপরে আমরা শিখবো ক্লারিফাই ইওর সাইড। ক্লারিফাই ইওর সাইড মানে কি? আপনি কোন পক্ষের লোক সেই পক্ষটাকে স্পষ্ট করা, বলে দেওয়া যে আমি
এই পক্ষে, আমি এগ্রির পক্ষে বা আমি ডিসএগ্রির পক্ষে বা আমি বোথ ভিউ দেখাতে চাই, এই কথাটা আমি বলে দিব। এটাকে বলে ক্ল্যারিফাই ইউর সাইড। সো ক্ল্যারিফাই ইউর সাইড কিভাবে লিখবেন তার জন্য আমি এখানে একটা ফাইলই দিয়ে দিছি। আপনাদের নিজের থেকে ক্ল্যারিফাই ইউর সাইড লেখার দরকার নেই, আপনারা কি করবেন মুখস্থ করে ফেলবেন। এখানে এই যে জিনিসগুলো আমি দিছি সেটা হলো ব্যান্ড 8 লেভেলের জিনিসপত্র, ঠিক আছে? এটা লিখলে আলহামদুলিল্লাহ ব্যান্ড 8 পাওয়ার জন্য যথেষ্ট হবে, ঠিক আছে? সো কিভাবে আমরা ব্যান্ড 8 পাইতে পারি আসেন দেখি। এখন আপনারা একটা মনোযোগ দিয়ে একটা কথা শুনেন, ক্ল্যারিফাই ইউর সাইড, প্রবলেম সলিউশনে কোনো ক্ল্যারিফাই ইউর সাইড নাই। প্রবলেম সলিউশনে লিখে নেন নোটের মধ্যে, প্রবলেম সলিউশনে কোনো ক্ল্যারিফাই ইউর সাইড নাই। শুধুমাত্র দুই ধরনের এসেতে এই ক্ল্যারিফাই ইউর সাইড আছে, একটা হলো ওপিনিয়ন এসে আর একটা হলো বোথ ভিউ এসে। এই দুই জায়গায় আমরা ক্ল্যারিফাই ইউর সাইড দিব। তাহলে আসেন দেখি, তাহলে আমরা যদি ওপিনিয়ন এসে দেখি তাহলে ওপিনিয়ন এসে কয় প্রকার? 3 প্রকার। তার 1 নম্বরের প্রকারের নাম কি? এগ্রি ডিসএগ্রি এসে। তাহলে যদি এগ্রি ডিসএগ্রি এসে থাকে তাহলে আমরা এইভাবে লিখবো, আই দেয়ারফর, যদি এগ্রি হয় এগ্রি, ডিসএগ্রি হয় ডিসএগ্রি, উইথ দ্য গিভেন স্টেটমেন্ট, and my writing intends to analyze my stance ও লিখতে পারেন অথবা stance ও লিখতে পারেন। stance কিভাবে লিখবেন? STANCE। এই যে এখানে লিখবেন stance, stance মানে পক্ষ, STANCES, stances। আমার স্ট্যান্সেস, আমি যে পক্ষে গেছি সেই পক্ষটাকে অ্যানালাইজ করব, ব্যাখ্যা করব, ঠিক আছে? অথবা আপনারা চাইলে একটু লিখতে পারেন, আই দেয়ারফর এগ্রি উইথ দ্য গিভেন স্টেটমেন্ট, ফুল স্টপ, আর কিছু লেখার দরকার নেই। শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে আপনারা এটা পুরোটা হুবহু মুখস্থ করে ফেলবেন, খালি এগ্রি হলে এগ্রি লিখবেন, ডিসএগ্রি হলে ডিসএগ্রি লিখবেন, এই জন্য দুইটাকে আলাদা করে রাখেছি। গেল। এরপরে মনে করেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে আসছে, তাহলে আপনারা কি লিখবেন? এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে, তাহলে আপনারা লিখতে পারেন, ইন দা অ্যাফার্মেশন পয়েন্ট, ইন দা লাইট অফ অ্যাফার্মেশন পয়েন্ট, ইন দা লাইট অফ মানে আলোকে, কার আলোকে? উপরে উল্লেখিত পয়েন্টগুলোর আলোকে। তাহলে উপরে উল্লেখিত পয়েন্টগুলোর মানে কি এখানে বলেন তো, কেন লিখেছি এই জিনিসটা? কেউ বলতে পারবেন এই জিনিসটা কেন লিখেছি? ভাই থিসিস স্টেটমেন্টে আমরা যে পয়েন্টগুলো মেনশন করছিলাম সেটা আর কি। এক্স্যাক্টলি, থিসিস স্টেটমেন্টে যে পয়েন্টগুলো বলছিলাম ওইটাই হলো উপরে উল্লেখিত পয়েন্টের আলোকে। আপনারা চাইলে এই জিনিসটুকু দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। ওয়ার্ড কাউন্ট যদি বেড়ে যায় তাহলে এখান থেকে না দিয়ে ডাইরেক্ট এখান থেকে লিখবেন, আই ফার্মলি বিলিভ, গভীরভাবে বিশ্বাস করি, ঠিক আছে? আই ফার্মলি বিলিভ দ্যাট দ্য অ্যাডভান্টেজেস, আপনি যদি অ্যাডভান্টেজেস এর পক্ষে হন তাহলে আগে লিখবেন অ্যাডভান্টেজেস অফ, তাহলে এখানে ডিসঅ্যাডভান্টেজ কিন্তু লিখবেন না। এই কারণে দেখেন দুইটা দুই কালার লিখেছি। এখানে যদি অ্যাডভান্টেজ লেখেন তাহলে এই যে এপারে দেখেন নীল কালারে লিখেছি, এখানেও লিখবেন ডিসঅ্যাডভান্টেজেস। এই কারণে দুইটাই একই কালার, নীল নীল। এখানে অ্যাডভান্টেজ তার মানে এখানে ডিসঅ্যাডভান্টেজ, আর এখানে যদি ডিসঅ্যাডভান্টেজ লেখেন হলুদ কালার তাহলে এই জায়গায় লিখতে হবে অ্যাডভান্টেজেস। বুঝতে পেরেছেন আমার কথা? এই জন্য অবলিক দিয়ে রাখছি, কারণ আপনি অ্যাডভান্টেজ দেখাবেন না ডিসঅ্যাডভান্টেজ দেখাবেন এটা তো আর আমি জানি না। সো আপনার লজিক ওয়াইজ, আর্গুমেন্ট ওয়াইজ ওইভাবে লিখবেন। তাহলে আই ফার্মলি বিলিভ দ্যাট দ্য অ্যাডভান্টেজেস অফ, টপিকটা এই জায়গায় লিখবেন। তাহলে টপিকটা জাস্ট এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডের মধ্যে লিখবেন, যেমন সোশ্যাল মিডিয়া, বা ধরেন ইনভেস্টিং ইন গার্লস এডুকেশন, হ্যাঁ, অথবা গার্লস এডুকেশন ইনভেস্টমেন্ট, অফ ইনভেস্টমেন্ট। এই যে মেন টপিকটা জাস্ট এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডে লিখবেন। সিগনিফিকেন্টলি আউটওয়ে ইটস ডিসঅ্যাডভান্টেজেস, এর মানে হলো এর অ্যাডভান্টেজেস বড় ধরনের বেশি, মানে অনেক বেশি, মারাত্মকভাবে বেশি, কার চেয়ে? এই ডিসঅ্যাডভান্টেজের চেয়ে অ্যাডভান্টেজ বেশি, অথবা ডিসঅ্যাডভান্টেজ বেশি কার চেয়ে? অ্যাডভান্টেজের চেয়ে, অ্যাডভান্টেজের চেয়ে এটা বেশি। তাহলে এভাবে লিখবেন, আউটওয়ে ইটস ডিসঅ্যাডভান্টেজ বা আউটওয়ে ইটস অ্যাডভান্টেজেস, and this essay will delve into a detailed analysis, এবং এই এসেটা দেখাবে, delve into মানে ডুব দিয়ে কোনো কিছু সন্ধান করে বের করে নিয়ে আসা, গভীরভাবে খুঁজে বের করা, মানে আলোচনা করা আর কি। কাকে? এ ডিটেইলড অ্যানালাইসিস। বুঝতে পারছেন? এটা মুখস্থ, এখানে বুঝার কিচ্ছু নাই। একইভাবে
পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট যদি থাকে তাহলে আমরা এভাবে লিখবো আই অ্যাম অফ দ্য ওপিনিয়ন অফ, অথবা তাহলে এখানেও লিখতেও পারেন গিভেন অ্যাফার্মেশন ফ্যাক্টরস বা পয়েন্টস, অথবা এখান থেকে লিখতে পারেন আই অ্যাম অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য ওভারঅল ইম্প্যাক্ট অফ, এই যে ইউজিং সোশ্যাল মিডিয়া, তাহলে এখানে টপিকটা লিখবেন লাল কালারে, ইউজিং সোশ্যাল মিডিয়া বা ইনভেস্টিং ইন গার্লস এডুকেশন ইজ প্রিডমিনেন্টলি মানে কি, এই যে একজন আরেকজনের উপরে ডমিনেট করতেছে, প্রভাব বিস্তার করতেছে, হ্যাঁ প্রভাব বিস্তার করে কার উপর, এই যে যদি এখানে আমরা পজিটিভের পক্ষে বলি তাহলে এখানে লিখবো পজিটিভ হলুদ কালার, তাহলে এখানে যদি পজিটিভ বলেন তাহলে এখানে লিখতে হবে বেনিফিশিয়াল, আর এখানে যদি নেগেটিভ বলেন তাহলে এখানে বলতে হবে ডেট্রিমেন্টাল। নেগেটিভ মানে না বোধক আর ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকারক, তাহলে এই কারণে কালার একই রাখবে, এখানে নীল লিখলে এখানেও নীল লিখতে হবে। তাহলে পজিটিভ এন্ড দিস এসে উইল এক্সপ্লোর বেনিফিশিয়াল কনসিকুয়েন্সেস। পজিটিভ যদি বলি তাহলে এই যে ভালো ধরনের ঘটনাগুলোকে ডেভেলপমেন্ট দেখাবে, অথবা নেতিবাচক কনসিকুয়েন্সেস ডেভেলপমেন্ট দেখাবে। দেখেন আপনাদেরকে একটা কথা বলছিলাম, একটা এসে এগ্রি ডিসএগ্রি টাইপের এসে না পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট টাইপের এসে, এই জিনিসটা শুধুমাত্র আমরা ইন্ট্রোডাকশন পার্টের এই ক্ল্যারিফাই ইওর সাইডেই বলবো, আর কোনো জায়গায় কোনো শব্দই থাকবে না যে এটা পজিটিভ না নেগেটিভ না কি, কিছুই না। এগ্রি ডিসএগ্রিরও রাইটিং যেরকম, পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্টেরও রাইটিং যেরকম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের রাইটিংও সেরকম, জাস্ট খালি ক্ল্যারিফাই ইওর সাইডেই এই দুইটা ওয়ার্ড আমরা লিখি, আর কিছুই না। একইভাবে আমরা যদি বোথ ভিউ লিখি তাহলে বোথ ভিউ মানে কি উভয় পক্ষ, তাহলে আমরা লিখবো দিস হ্যাজ আনডাউটেডলি ব্রট অ্যাবাউট বোথ পজিটিভ এন্ড নেগেটিভ কনসিকুয়েন্সেস, ইতিবাচক এবং নেতিবাচক কনসিকুয়েন্সেস, এবং এটুকু লিখলেই হয়ে যাবে, অথবা আপনি চাইলে একটুকু লিখতে পারেন দিস এসে উইল ডেলভ ইনটু বোথ সাইড, এই যে এখানে বলতেছি উভয় পক্ষই আমি আলোচনা করব, বোথ সাইডকে আলোচনা করব টু সাপোর্ট দিস অ্যাসারশন। এই হলো ক্ল্যারিফাই ইওর সাইড, জাস্ট মুখস্থ করে ফেলতে হবে, 2-3 বার লিখবেন এমনি আপনি মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এইভাবে করে এই তিনটা জিনিসকে সামারাইজ করে আমাদেরকে ইন্ট্রোডাকশন পার্টটাকে লিখতে হবে আনুমানিক 55 থেকে 60 ওয়ার্ডে। সো একটা স্টুডেন্ট যদি ইন্ট্রোডাকশন পার্টটা ভালো মতন লিখতে পারে তাহলে তার কাজ শেষ। কেন? এই ইন্ট্রোডাকশনে আমি যা লিখলাম এই সেম জিনিসটাই আমি গিয়ে আবার কনক্লুশনে লিখবো। এই যে রেপিটেশন অফ ইন্ট্রোডাকশন ইন সেকেন্ড প্যারাফ্রেজিং, প্রথমে যেভাবে তুমি ইন্ট্রোডাকশনটা লিখছো ওই ইন্ট্রোডাকশনটাকে আবার এখানে সামারাইজ করো, আবার প্যারাফ্রেজিং করো, আবার একটু ঘুরাইয়া বলো হুবহু ইন্ট্রোডাকশনে যা লিখেছো। তাহলে ইন্ট্রোডাকশনে আমরা দুইটা জিনিস লিখি, ক্ল্যারিফাই ইওর সাইড আর কনক্লুশনে লেখার দরকার নাই, ওখানে শুধু কোয়েশ্চেন প্যারাফ্রেজিং মানে কিউপি আর থিসিস স্টেটমেন্ট মানে টিএস, এই দুইটা জিনিসকে আমরা এখানে মোটামুটি 4 লাইনের মধ্যে প্যারাফ্রেজিং করে লিখবো কনক্লুশনে। সো আমরা যদি একবার কোয়েশ্চেন প্যারাফ্রেজিং ভালো মতন বুঝে ফেলি, থিসিস স্টেটমেন্ট ভালো মতন বুঝে ফেলি, ওগুলোকে আবার আমরা কনক্লুশনে লিখতে পারবো, আর লাস্ট লাইনে গিয়ে আমরা জাস্ট খালি একটা সাজেশন উল্লেখ করে দেবো, তাহলেই খেলা শেষ। বুঝাতে পারছি সবাইকে ক্লাস? নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে টপিক সেন্টেন্স লেখে, কিভাবে সাপোর্টিং আইডিয়া রেলেভেন্ট এক্সাম্পল লেখে, অ্যানালাইসিস লেখে। এই বডি প্যারাগ্রাফ নিয়ে নেক্সট ক্লাসটা হবে ইনশাআল্লাহ। ইন্ট্রোডাকশন নিয়ে কোনো প্রশ্ন? আজকের ক্লাস এখান পর্যন্ত। ওভারঅল কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিছু জানতে চাইলে জিজ্ঞেস করুন। ভাইয়া একে ডিসএগ্রি ইন্ট্রোটা একটু দেখা দেন আবার, ওটা টপিক সেন্টেন্সটা কিভাবে শুরু করব? এগ্রি ডিসএগ্রি কি লিখবেন? ক্ল্যারিফাই ইওর সাইড। জি জি, এগ্রি ডিসএগ্রি এখানে দেখেন, আপনি পড়েন, রিডিং পড়েন কি লেখা আছে। I therefore agree with the given statement. মানে প্রশ্ন যেটা দেওয়া আছে, গিভেন স্টেটমেন্ট মানে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটার সাথে আমি এগ্রি করতেছি। জি। এন্ড মাই রাইটিং, এবং আমি যে লেখাটা লিখবো এই লেখাটা কোন দিকে যাবে অ্যানালাইজ করবে আমার স্ট্যান্ড, মানে আমি কোন পক্ষে সেই পক্ষটাকে অ্যানালাইজ করবে, ব্যাখ্যা করবে। তারপর টপিক সেন্টেন্স লিখবো নাকি লেখা লাগবে না? টপিক সেন্টেন্স লিখবেন মানে কিসের টপিক সেন্টেন্স লিখবেন? এই যে যে কোনো দুইটা টপিক সেটে যে প্যারাগ্রাফে যে লিখবো ওইগুলা। ওগুলান তো বডি প্যারাগ্রাফ পরে, আমরা তো এখন বডি প্যারাগ্রাফে যাই না।